হ্যালো এভরিবডি। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আমরা আজকে চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে জানবো এবং চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, সেটা ম্যানুয়ালি বা ইম্পোর্ট করা বা কিভাবে এডিট করতে হয়, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কিভাবে করতে হয় সে বিষয় সম্পর্কে ডিটেলসে জানবো। এখন প্রথমে আমাদের এখানে আছে সেট আপ চার্ট অফ অ্যাকাউন্ট। আমরা এগুলো সেট আপ নিয়েই প্রাথমিক অবস্থা জানবো, কিন্তু আমার জানার আগে একটু বুঝি যে চার্ট অফ অ্যাকাউন্টটা কি। হোয়াট ইজ চার্ট অফ অ্যাকাউন্ট, বা এর সংক্ষেপে সিওএ বলা হয়। এখন চার্ট অফ অ্যাকাউন্ট নতুন কিছু না, নতুন কোনো টার্ম না এটা। আপনি লেজার নামে যেটাকে চেনেন, জি ওইটাই চার্ট অফ অ্যাকাউন্ট। এখন এটা কুইক বুকসে লেজারকে চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে দেখানো হয়েছে। এখন আমরা জানি যে লেজার বা হেড অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট সেম থিং। ঠিক আছে, এখন নাম এক এক সফটওয়্যারে, যেমন ইআরপি টালি সফটওয়্যারে যেটা লেজার, এটা কিন্তু সেখানে এখানে চার্ট অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে এটা দেখানো হয়েছে, এটা বাইরের আর কিছু না। যে প্রত্যেকটা হিসাব খাতকে আলাদা আলাদা যে আমরা এন্ট্রি করি লেজার অ্যাজে, আমরা লেজারের কনসেপ্ট আশা করি সবার আছে। এমন না যে আমরা লেজার চিনি না জানি না। তো এখানে মানে অতিরিক্ত কথা আর বাড়ালাম না। যে চার্ট অফ অ্যাকাউন্ট ওখানে যেটা লেজার, লেজারের একটা অল্টারনেটিভ নাম এখানে, অর্থাৎ কুইক বুকস এটাকে লেজারকে চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে দেখানো হয়েছে, সহজ হিসাব। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। শুধু এই কাজটা না, কুইক বুকসে যত কাজ সবকিছু আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, একটা ম্যানুয়ালি আর একটা ইম্পোর্ট। ইম্পোর্ট কথাটা কখন আসবে? যখন আমরা এক্সেল বা সিএসভি ফাইল একের সাথে ফাইল আকারে আমরা ইম্পোর্ট করব, কুইক বুকসের ভিতরে ইনসার্ট করব যেটাকে বলে। ঠিক আছে, যে আমাদের একটা এক্সেল বা সিএসভি ফাইল রেডি আছে, ওটাকে আমরা কুইক বুকসের ভিতরে মানে এট এ টাইম একসাথে বাল্ক আকারে ডাটা আমরা অ্যাড করে দিব, সেটা হচ্ছে ইম্পোর্ট করা। যেখানে যেখানে এখন থেকে ইম্পোর্ট কথাটা আসবে, সেখানে সেখানে আপনারা বুঝবেন যেখানে বাল্ক আকারে কুইক বুকসের ভিতরে ডাটা নেওয়াকে বলতেছে। ঠিক আছে, এখন এই যে ইম্পোর্ট করা, ইম্পোর্ট যে আমরা করব, তার আগে তো আমার ম্যানুয়ালি জানতে হবে। আমার কিন্তু কাজ করতে গেলে মার্কেট প্লেসে যে কাজ পাবো ক্লায়েন্টদের, সেক্ষেত্রে কিন্তু আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পোর্ট করতে হবে। কারণ 2টা 4টা ট্রানজাকশন নিয়ে তো কেউ কাজ দেয় না, অনেক ট্রানজাকশন বা অনেক এন্ট্রি নিয়ে মানুষ কাজ দেয়। তা সেক্ষেত্রে আমার তো ম্যানুয়ালি আমি শিখে রাখবো। আমার যখন 2 4 5টা 10টার নিচে হবে, তখন আমি ম্যানুয়ালি করব। আর যদি আমার 100 150 200 এরকম হয়, মানে তার 10টার থেকে বেশি যখন হচ্ছে, তখন আমি ইম্পোর্ট করব, অর্থাৎ একসাথে সবগুলো অ্যাড করার চেষ্টা করব। তা আমরা দুটো পদ্ধতি জানবো, কারণ অনেক সময় আমাদের ম্যানুয়ালি করতে হতে পারে, আবার অনেক সময় ইম্পোর্ট করতে হতে পারে। এখন ম্যানুয়ালি কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে সেটা আমরা আগে দেখব। এখন তার আগে আমরা একটু আপনাদের যে ডাটাবেস দিয়েছিলাম ক্লাস ওয়াইজ, সেইটা আমরা একটু যাব। এই ডাটাবেজের আলোকে আপনাদের এখান থেকে ডাটাবেস দিয়ে দেখালে আপনারা সহজে বুঝতে পারবেন। 4 নম্বর ক্লাস আজকে, 4 নম্বর ক্লাসে ডাটাবেজের যে গুগল ড্রাইভ লিঙ্কটা, এটা ওপেন করলাম। ওপেন করার পরে, আচ্ছা, না না, এটা তো কত নাম্বার ক্লাস? 13 নম্বর ক্লাস ওপেন হয়ে গেল। আচ্ছা, 4। ওকে, এই যে যে ডাটাবেসটা, ঠিক আছে। আচ্ছা, এই তো চার্ট অফ অ্যাকাউন্ট ডাটাবেস 1 নম্বর ক্লাসের, অর্থাৎ প্রথম যেটা সূত্র ধরে আমরা আসছি, অর্থাৎ এখানে সেই প্রতিষ্ঠানের প্রথম যে ওপেনিং যে ডাটাবেস, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের আমরা কাজ করতেছি, সে প্রতিষ্ঠানের একটা ডাটা আছে, সে প্রতিষ্ঠানের ডাটার আলোকে আমরা কিন্তু কাজ করব, অর্থাৎ ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। এখন এই প্রতিষ্ঠানের আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট যা যা আছে সেগুলো আমরা অ্যাড করব। এখন এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, আপনারা হয়তো প্রাথমিক অবস্থা এতটুকু দেখছেন, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে কি করব সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনাকে বায়ার, যে বায়ারের সাথে কাজ করবেন, বিশেষ করে আমি মেনশন করে যাচ্ছি যে কুইক বুকসে কোন কোন ধরনের আপনি অর্ডার পাবেন মার্কেট প্লেসে। আপনি কোম্পানি সেট আপের অর্ডার পেতে পারেন, অর্থাৎ ক্লাস ওয়ানে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল, সেটার জন্য আপনি অর্ডার পেতে পারেন। যে অনেকে সাবস্ক্রিপশন নিতে পারে না, বিলিং বা পেমেন্ট এগুলো কিভাবে কি করতে হয় অনেকে পারে না, বা প্রসিডিউর জানে না আজকে কিভাবে একটা কুইক বুকস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, বা একটা কোম্পানি ফর্ম করতে হয়, এটা অনেকেই জানে না। সবাই যে এক্সপার্ট হবে এমন কোনো কথা নাই। এখন সেটাও আপনাকে কেউ কাজ অ্যাসাইন করতে পারে, যে আমার কুইক বুকসে সাবস্ক্রিপশন নিতে চাই। আবার কেউ আসবে যে আমি জেরোতে ছিলাম, ওডোতে ছিলাম, ওরাকলে ছিলাম, আমি কুইক বুকসে শিফট করতে চাচ্ছি। সে কি করবে? পুরাতন ডাটাবেজ নিয়ে আসবে। তা এই কাজগুলোতে কিন্তু খুব ভ্যালু বেশি পাবেন আপনি। কারণ কি? তার অলরেডি ডাটাবেজ আছে। তখন সে পুরনো কোনো একটা সফটওয়্যার থেকে কুইক বুকসে নতুন করে আসতে চাচ্ছে। আপনি চোখ বুজে মনে করতে পারেন যে না, তার যদি রানিং বিজনেস হয়ে থাকে, তার মিনিমাম অন্তত 2 3 4 হাজার ডাটা আছে। এখন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় আকারে অর্ডার পাওয়ার সম্ভাবনা।
এখন তাকে কিন্তু আপনার এক্সট্রা কেয়ার করতে হবে, যে তার কাছ থেকে একটা অর্ডারে যে ভ্যালু পাবেন, আপনি মার্কেট প্লেসে 10টা অর্ডারে সে ভ্যালু নাও পাইতে পারেন, এত ডাটাও তার থাকতে পারে, আবার মিডিয়াম সাইজ ডাটাও থাকতে পারে। এখন সেক্ষেত্রে ওখানে অর্ডার পাবেন। ঠিক এখানে যদি কেউ বলে যে আমার কোম্পানি ক্রিয়েট করতে হবে, যে আমি নতুন, সেক্ষেত্রে আপনি অর্ডার পাবেন, যে কোম্পানি ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে ইনফরমেশন গুলো দিবে, এই ধরনের যে ইনফরমেশন এইগুলো দিবে, আপনার কোম্পানি ক্রিয়েট করে তাকে সেট আপ করে দিতে হবে। এরপরে নিচে দেখেন এই যে যে সেলস ট্যাক্স বা ইত্যাদি ইত্যাদি ট্যাক্স সেট আপ করতে হতে পারে। এরপরে এই যে টার্ম, ডিসকাউন্ট গিভেন, হোম কারেন্সি, ডেট ফরম্যাট, এগুলো সেট আপ করতে হতে পারে, এটা কোম্পানি সেট আপের আন্ডারে, যেগুলো আমরা সদ্য করছি, এগুলো আপনাকে সেট আপ করতে দিতে পারে। এরপরে এই যে আসলাম চার্ট অফ অ্যাকাউন্ট, এইগুলো আমরা আজকে সেট আপ করবো। কুইক বুকসের প্রত্যেকটা আমরা যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসের প্রত্যেকটা কাজে আপনি কিন্তু পার্টিকুলার অর্ডার পেতে পারেন। আবার মানে আলাদা করে আপনি অর্ডার পেতে পারেন, আবার একসাথে অনেকগুলো কাজ আপনাকে অ্যাসাইন করতে পারে, যে না আমার কোম্পানি সেট আপ থেকে শুরু করে ইনভয়েস গুলো এন্ট্রি করা বা বিল এন্ট্রি করা, এক্সপেন্স এন্ট্রি করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনি করতে পারেন। ঠিক আছে, এই জন্য আমি মেনশন করে যাবো যে কোথায় কোথায় অর্ডার পাওয়ার চান্সেস আছে। এখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব। এখানে দেখেন আমাদের ইনফরমেশন গুলো আছে এই ডাটাবেজে। এখানে চার্ট অফ অ্যাকাউন্ট লেখা আছে। এখানে বলছে যে ওনার্স অফ কুইক, সরি, ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি উড লাইক টু অ্যাড সাম বেসিক অ্যাকাউন্ট ক্যাটাগরি ইন দেয়ার কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, এখন কি কি আছে? ব্যাংক, দুটো ব্যাংক আছে, একটা পেপাল আছে, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট আছে দুইটা, এরপরে ওনার্স ইকুইটি আছে, ওনার্স কন্ট্রিবিউশন, ওনার্স ডিস্ট্রিবিউশন, ফিক্স অ্যাসেট আছে, এক্সপেন্স আছে, এইগুলো আছে। ঠিক আছে, অনেকগুলো এক্সপেন্স আছে আমরা দেখলাম, এই পর্যন্ত আছে। এখন এটা কি প্রাইমারি একটা ডাটা। এখন এটা তো দিচ্ছে আপনাকে যে প্রাইমারি ভাবে যে এগুলো ম্যানুয়ালি আপনার অ্যাড করতে হবে, কিন্তু যখন দেখেন এই যে যে রিপিট এক্সপেন্স দেখতেছেন অনেকগুলা, এ কি আপনি একটা একটা করে ম্যানুয়ালি অ্যাড করবেন? না, এগুলো কিন্তু আপনি ইম্পোর্ট করবেন। ঠিক আছে, এই দুই একটা যেখানে আছে সেগুলো আপনি ম্যানুয়ালি করলেন। আর আপনাকে কাজ দিবে বায়ার কেমন, যে এক্সপেন্স কখনো 500 এক্সপেন্স দিতে পারে, কখনো 300 এক্সপেন্স দিতে পারে, এরপরে ইনকাম অ্যাকাউন্ট দিতে পারে, মানে বিভিন্নতা। এখন আমাদের কুইক বুকসের সেট আপ অনুযায়ী কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হব। ঠিক আছে, যে কিভাবে কিভাবে করা যেতে পারে। তো চলেন আমরা এগুলো হচ্ছে আমাদের ম্যানুয়ালি আগে অ্যাড করতে হবে। ঠিক আছে, চার্ট অফ অ্যাকাউন্ট এখান থেকে শুরু করে এই ব্যাংকের থেকে। এখন আমরা আরেকটু জেনে নেব, ওটা যেহেতু দেখে আসলাম, যে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার প্রসিডিউরটা কুইক বুকস কোনটা সমর্থন করে। এখানে আমরা জানি যে বাংলাদেশে, সরি, পৃথিবীব্যাপী অনেকগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে। তো তার ভিতরে গ্যাপ একটা, আইএফআরএস একটা, এছাড়া অসংখ্য অনেক স্ট্যান্ডার্ড আছে। এখন ভিন্ন ভিন্ন লোকেশন থেকে ভিন্ন ভিন্ন স্ট্যান্ডার্ড ফলো করা হয়। এখন কুইক বুকস কোনটাকে সমর্থন করে? গ্যাপের স্ট্যান্ডার্ডটা ফলো করে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আমরা জানি গ্যাপের পূর্ণ মিনিংটা। ওকে, এখন গ্যাপের স্ট্যান্ডার্ডটা কিন্তু ফলো করে ইন্টুইট কর্তৃপক্ষ, এবং সেই আদলে কিন্তু কুইক বুকসটা ডেভেলপ করা, কুইক বুকস সফটওয়্যার সেভাবে কিন্তু ডেভেলপ করা। ওকে, তা এখানে গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্যাপ আমাদের নির্দেশনা দিয়েছে যে ইউজিং গ্যাপ স্ট্যান্ডার্ডস ইউজুয়ালি দ্যাট মিনস দ্যাট অল, যে অল অ্যাসেট বিগিন উইথ ওয়ান, অর্থাৎ আমরা চার্ট অফ অ্যাকাউন্ট বলেন, হেড অফ অ্যাকাউন্ট বলেন বা লেজার বলেন, প্রত্যেকটা হিসাব খাতকে আমরা আলাদা আলাদা সংখ্যা তত্ত্বের ভিত্তিতে পরিমাপ করতে পারি, বা সেটা চিহ্নিত করতে পারি। কিভাবে? যে আমি প্রত্যেকটা হিসাব খাত বা প্রত্যেকটা লেজার বা প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টকে যদি একটা নাম্বারিং কোডে নিয়ে আসি, যে আমার লেজার নাম্বার বা চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার, তাহলে যদি আমি নাম্বার অ্যাড করি, যদি মানে সবগুলো আমি 4টা অ্যাড করবো, যদি অ্যাড করি সবগুলো 5টা অ্যাড করবো, এমন না যে অ্যাসেটের ক্ষেত্রে 4 সংখ্যা দিলাম। মানে 4 সংখ্যা বলতে কি, এই 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 যে এক আছে এটা না, ধরেন মানে 4টা জিরো, সাপোজ কথার কথা, 4টা ওয়ান, মানে যা দিবেন 4টা সংখ্যা। এরকম যদি হয় যে অ্যাসেটে দিলেন 4টা, এরপরে লায়াবিলিটি দিলেন 6টা, আবার এক্সপেন্সে দিলেন 5টা, ব্যাপারটা এরকম না। যে কয়টা সংখ্যা দেন আপনি, 6টা দেন, কিন্তু 6টা সব জায়গায় সব খাতে 6টা দেন, অ্যাসেটে 6টা দেন, ইকুইটিতে 6টা দেন। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ডে 6টা দেন, এক্সপেন্সে 6টা দেন। এখানে কোনো ব্যতিক্রম রাখা যাবে না, যে না এক এক জায়গায় এক এক রকম সংখ্যা দিব, অর্থাৎ সংখ্যার আহ, মানে কি বলে, 4টা হলে সবগুলো 4টা, 6টা হলে সবগুলো 6টা। ডিজিটটা যেন ব্যতিক্রম না হয়, যে না এক এক খাতোয়ারি দিলাম আমি 4টা, এক খাতোয়ারি 6টা, এরকম না। এখন আমরা ধরে নিই যে একটা প্রতিষ্ঠানে 4টা ডিজিট যদি আমি নেই, তাহলে কত পর্যন্ত যাচ্ছে? 9,999, অর্থাৎ 10,000 হয়ে গেলে তো 5 ডিজিট হয়ে যাচ্ছে। কিন্তু 9,999টা চার্ট অফ অ্যাকাউন্ট থাকা একটুখানি কথা না।
বা লেজার থাকা একটুখানি কথা না। এটা স্মল বিজনেসের জন্য এনাফ, আর আমরা স্মল বিজনেসের কাজগুলোই কিন্তু পাবো। ঠিক আছে, মিডিয়াম বা লার্জ এরা কিন্তু মানে অ্যাকাউন্টেন্ট রাখে, ফিজিক্যাল অ্যাকাউন্টেন্ট। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের চারটা দিলে এনাফ। আপনি যদি চান যে পাঁচটা দিবেন, সবগুলো পাঁচটা দিন, ব্যাপার না। কিন্তু এখন সংখ্যা আমি যে কয়টা ডিজিটই দিই না কেন, চারটা দিয়ে আর পাঁচটা দিই, ক্যাপ আমাকে কি বলতেছে যে ওয়াল অ্যাসেট বিগিন উইথ ওয়ান। তাহলে আপনি চারটা সংখ্যা দিবেন। এখন চারটা সংখ্যা ধরেন, প্রথম সংখ্যা ওয়ান এবং লাস্টের তিন সংখ্যা জিরো, মানে লাস্টের তিন সংখ্যা কি থাকবে এটা ম্যাটার করে না, প্রথম যে সংখ্যাটা ওইটা কি লেখা থাকবে এটা ভ্যারি করতেছে। এখন দেখা যাচ্ছে যে চারটা সংখ্যা 1300, এখন 300 বা পিছনে কি আছে, পাঁচটা এক আছে না পাঁচটা পাঁচ আছে, এটা দেখার বিষয় না, না পাঁচটা শূন্য আছে। ওই প্রথম যে সংখ্যাটা ওইটা দিয়ে আমার অ্যাসেটকে চিহ্নিত করতে পারবো যে না, এটার আগে ওয়ান আছে, এই চারটা সংখ্যার আগে ওয়ান আছে, বা এই পাঁচটা বা এই ছয়টা সংখ্যার আগে ওয়ান আছে, এটা অ্যাসেট। অল লাইবিলিটিসে কি আছে, টু। ধরেন 2050, এখানে আমি ওই প্রথম টু দিয়ে বুঝবো যে এটা লাইবিলিটিস। এরপরে ইকুইটি, ইকুইটিতে দেখা যাচ্ছে থ্রি আছে, 3120, এখানে ওই প্রথম থ্রি দিয়ে আমি বুঝবো এটা ইকুইটি। ইনকাম ফোর, এবং কস্ট অফ গুড সোল্ড এখানে ফাইভ। এবং দেখেন এক্সপেন্সের ক্ষেত্রে কি আছে, এক্সপেন্সে সিক্সও ব্যবহার করা যাবে, সেভেন এইট নাইন, চারটা ডিজিট ব্যবহার করা যাবে। এখন আমরা যেহেতু এক্সপেন্সের ক্ষেত্রে এত বৈচিত্র্যতা আছে, তাহলে আমরা কি করব, খাতোয়ারি কি পারি না আমরা সাজায় লেখার জন্য, কোনো বাধা ধরার নিয়ম নাই। কিন্তু দেখা যাচ্ছে যে পেরোল এক্সপেন্স আমরা দেখে ধরেন সাত দিয়ে অ্যাড করলাম, আদার একটা ক্যাটাগরি আমরা ছয় দিয়ে অ্যাড করলাম, অন্য আর এক ধরনের এক্সপেন্স যেটা আমরা আট দিয়ে অ্যাড করলাম বা নয় দিয়ে অ্যাড করলাম, এ ধরনের কিছু পারি আমরা। আমরা বিচ্ছিন্নভাবেও রাখতে পারি, আবার কিছু কিছু এক্সপেন্সের খাত ওয়াইজ আমরা সুন্দর করে সুশৃঙ্খল রাখতে পারি যে না, এই ধরনের এক্সপেন্স গুলা আমি সাত দিব, এই ধরনের এক্সপেন্স আমি আট দিব। এটা কিন্তু নিয়ম না যে আপনি এক্সপেন্সের ক্ষেত্রে এই চার ডিজিটে যে কোনোটা ইউজ করতে পারেন, কিন্তু সুশৃঙ্খল ভাবে রাখার জন্য আমরা কিন্তু এটা যে কোনোটা অ্যাপ্লাই করতে পারি যে না, আমি পেরোলের জন্য ছয় দিব বা সাত দিব। পেরোল সম্পর্কিত যত ধরনের সাব অ্যাকাউন্ট আছে সেগুলো আমি একটা কোড ইউজ করব এবং একটা সংখ্যা ইউজ করব যেটা পেরোলের সাথে ওই সংখ্যাই থাকবে। হ্যাঁ, দিতে পারেন। এখন আমরা সেভাবে একটু দেখবো, আগে থেকে একটু জেনে নিলাম যে কোনটাই কি কি হবে। এটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন একটু। এটা বিশেষ কিছু না যে মনে থাকবে না, ব্যাপারটা এরকম না, জাস্ট একবার চোখ বুলালে হবে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু আপনার প্রতিনিয়ত এখন কাজে লাগবে। ওকে, এখন আমরা এটা দেখে নিলাম, এখন আমরা কি করব, অ্যাড করব ম্যানুয়ালি। এখন দেখেন এই যে এখানে যে চার্টটা রাখছি আমি, এটা হচ্ছে কোম্পানি ডাটাবেজ, যেটা আপনাদের সবাইকে দেওয়া আছে এক নাম্বার ক্লাসের ডাটাবেজ, আপনারা পেয়ে যাবেন। এখন এখানে আছে কি কি, চার্ট অফ অ্যাকাউন্টে ব্যাংক আছে, পেপাল আছে, এগুলো তো দেখছি। এখন ব্যাংক কিভাবে অ্যাড করতে হবে, এখানে কি আছে, ব্যাংক অফ ইংল্যান্ড, এটা কি অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্টে যা কারেন্ট অ্যাকাউন্ট তাই। ওকে, এরপরে এখানে ওপেনিং ব্যালেন্স আছে, ওপেনিং মানে ডেট আছে, এবং মানে ওপেনিং ব্যালেন্সে কত অ্যাকচুয়াল মানে টাকা বা পাউন্ড আছে বা জিবিপি আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এরপরে এখানেও মেট্রো ব্যাংক, এটা সেভিং অ্যাকাউন্ট, আরো ডিটেলস দেওয়া আছে, এবং ওপেনিং ব্যালেন্সও দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্স ডেট বা ওপেনিং ব্যালেন্স সবকিছু এখানে দেওয়া আছে। এখন এটা তো মানে ব্যাংকে চার্ট অফ অ্যাকাউন্ট, তার মানে আমার তো প্রত্যেকটা হেড আলাদা হতে হবে। তারপরে তো আমরা আগে যখন আমার ডাটাবেজে এগুলো অ্যাড করা থাকবে, তারপরে কিন্তু আমার কাজ করা সহজ হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব, কাস্টমার অ্যাড করব, সাপ্লায়ার অ্যাড করব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করব, এরপর থেকে দেখবেন যে প্র্যাকটিস আর করে পারতেছেন না। এখন এক একটা আমরা যদি অ্যাড না করি, আমরা প্র্যাকটিস করব কি দিয়ে? এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ এই অন্তত আজকে 4 নাম্বার ক্লাস, 5 6 7, যখন দেখবেন আরো দুই একটা ক্লাস অ্যাড করা হয়ে গেছে, তখন আপনি কমপ্লিটলি প্র্যাকটিস করার জন্য পাকাপোক্ত হয়ে যাচ্ছেন যে না, আমার সবকিছু রিসোর্স আছে। ওকে, এখন চলেন আমরা অ্যাড করি। এখন ব্যাংক অ্যাড করা যায় দুই ভাবে কুইক বুকসে। কিভাবে, এই দেখেন, এই যে এখানে আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করেন অর্থাৎ লগ ইন করেন, এখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট, লিঙ্ক ইউর ব্যাংক, তার মানে এগুলো লাইভ কানেক্ট করা যায়। তো এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, কিভাবে লাইভ ব্যাংক অ্যাড করে, এটা নিয়ে ডিটেইল ক্লাস আছে, স্টেপ বাই স্টেপ কোন কোন স্টেপের মাধ্যমে ব্যাংক লাইভ কানেক্ট করা যায়। অর্থাৎ আপনার কোনো একটা ব্যাংকের ইউজার আইডি আছে, ধরেন আপনার বাংলাদেশের সিটি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেখানে সিটি টাচ একটা অ্যাপস আছে তাদের, বা সিটি ব্যাংকে ধরেন নিজস্ব আরো অন্য যদি কোনো অ্যাপস থাকে যে না, ওদের একটা ইউজার আইডি আপনাকে দিয়েছে, একটা পাসওয়ার্ড দিয়েছে, আপনার যে অ্যাকাউন্ট তার একটা ইউজার আইডি আছে, একটা পাসওয়ার্ড আছে, ওইটা যদি আপনার জানা থাকে এবং কোন ফোন নাম্বার দিয়ে খুলছেন
ওই নাম্বারে তো ভেরিফাই চাইবে বা মানে ভেরিফিকেশন কোড যাবে, এবং মেইলে ভেরিফিকেশন কোড যাবে। এগুলো যদি আপনার কাছে ইনফরমেশন থাকে, আপনি একটা ব্যাংক লাইভ কানেক্ট করে দিতে পারেন। এখানে কুইক বুকসে পৃথিবীর 20,000 ব্যাংক অ্যাড করার মতো স্কোপ আছে। তফসিলভুক্ত 20,000 ব্যাংক, বিভিন্ন দেশের 20,000 ব্যাংক এখানে আছে। জাস্ট আপনি নামটা সার্চ দিবেন, যদি ব্যাংক এখানে থাকে ব্যাংকের পরে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাড করতে পারবেন। তো এটা ডিটেল যখন ক্লাস আছে আমরা তখন জানি। এখন আমাদের কি করতে হবে, যেহেতু অনেক বায়ার আপনাকে ফিনান্সিয়াল ডাটা অর্থাৎ লাইভ কানেক্ট করার জন্য দিবে না, যে কুইক বুকস অ্যাজ এ থার্ড পার্টি একটা সফটওয়্যার, আমার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড আমি কি দিয়ে বিপদে পড়বো? ওর থেকে কি হবে, অল্টারনেটিভ তো আছে যে চার্ট অফ অ্যাকাউন্ট আমি অ্যাড করে নিব। তার মানে আমি বোঝাতে চাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টেও ব্যাংক অ্যাড করা যায়, লাইভ কানেক্ট করা যায়। লাইভ কানেক্ট করলে কি হবে, আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টের মারফতে যত ট্রানজেকশন গুলো আপনি করবেন সব কিন্তু অটোমেটিক্যালি কুইকবুকসের ডাটাবেজে আপডেট হয়ে যাবে। আর যদি আপনি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ট্রানজেকশন অ্যাজ এ ব্যাংক স্টেটমেন্ট বলেন বা অন্য যা কিছু ট্রানজেকশন করে আপনার সেগুলো কিন্তু ম্যানুয়ালি বা বাল্ক আকারে অ্যাড করতে হবে। ঠিক আছে? কিন্তু লাইভ কানেক্ট করা থাকলে আপনার অ্যাড করার কোনো ঝামেলা নাই, ওটা অটো আপডেট হয়ে যাবে, এটা আছে সুবিধা। ঠিক আছে? তা এখন এই লাইভ কানেক্ট করার মতো কাজ আমরা দেখা যাচ্ছে যে 100টা কাজ যখন পাবেন তার ভিতরে একটা দুইটা থাকলেও থাকতে পারে, কারণ কোনো বায়ার লাইভ ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করে না। ঠিক আছে? কাজেই আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টে এটাই হচ্ছে বেস্ট ওয়ে, এবং এভাবেই কাজ করে সবাই। ওই বায়ার নিজে 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 যদি পারেও যে না আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, লাইভ কানেক্ট করতে পারি, তাও কিন্তু অনেক ক্ষেত্রে করে না। এটা প্রাইভেসির ব্যাপার আছে, আশা করি আপনারা জানেন। এখন সেজন্য কিন্তু করে না যে আমার থার্ড পার্টি একটা সফটওয়্যার, আমি এখানে আমার ব্যাংক অ্যাড করে দিলাম, ব্যাপারটা কেমন হয়ে গেল না? যাই হোক, এই বিষয় নিয়ে আমাদের আরো ডিটেলসে যখন ক্লাস আছে তখন দেখবো। এখন আমরা কি করব, চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করবো। তাহলে তাহলে আমাদের লাইভ কানেক্ট করা অথবা চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করা, দুটো যে কোনো একটা বেছে নিতে হচ্ছে। এখন আমরা কোথায় যাব? এই দেখেন ট্রানজেকশন, এখানে ট্রানজেকশন, ট্রানজেকশনে এসে চার্ট অফ অ্যাকাউন্ট এখানে চলে যাব। এখানে চার্ট অফ অ্যাকাউন্ট এখন দেখবো, দেখেন ম্যানুয়ালি কিছু আছে, সরি এখানে কুইক বুকসের ডিফল্টে কিছু আছে অ্যাড করা। দেখা যাচ্ছে অনেকে এখানে আছেন ইউকে থেকে অ্যাকাউন্ট করছেন, তাদের কিন্তু এই কয়েকটা থাকবে, দেখেন এই কয়েকটা। ঠিক আছে? আর যারা দেখা যাচ্ছে কয়েকজন আছেন জার্মান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাদের অনেকগুলো থাকবে, অনেকগুলো। দেখছেন আগের দিন মার্কআপ ছিল না, আজকে কিন্তু মার্কআপ চলে আসছে। আমি বলছিলাম যে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপে মার্কআপ আসছিল না, বলছিলাম আগামী ক্লাস চার্ট অফ অ্যাকাউন্টের ক্লাস, তখন মার্কআপ চলে আসবে, দেখেন চলে আসছে। এখন সেই সেটিং এ যে দেখবেন মার্কআপ আসছে। যাই হোক, এখন এখানে যে দেখেন এইগুলো ম্যানুয়ালি কিছু মানে সরি মানে অটোমেটিক্যালি আপনার কুইক বুকস এটা দিয়েছে ডিফল্টে। ঠিক আছে? যে এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো এগুলো থাকতে লাগতে পারে, মানে যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনার বিজনেসের নেচার যাই হোক আপনার এগুলো প্রয়োজন হতে পারে। কুইক বুকস কি করছে, তার সে সাজেস্ট করছে যে এই ধরনের হেডগুলো সচরাচর একটা প্রতিষ্ঠানে থাকে। আর বাকি যেগুলো থাকে না, অর্থাৎ এক একটা ব্যবসায়ের এক একটা নেচার আছে, সেই নেচার অনুযায়ী বিভিন্ন রকম আলাদা আলাদা হিসাব খাত আছে। তাহলে আমরা ডিফল্ট এমন কিছু দিব যেগুলো ম্যাক্সিমাম সব বিজনেসে থাকে। এ বাদে বাকি যে কাজ সেগুলো কি হবে, যার যার বিজনেসের নেচার অনুযায়ী যেগুলো প্রয়োজন সেগুলো অ্যাড করে নেবে। ওকে? এখন এখানে আমাদের যদি কোনো কিছু লাগে যেগুলো ম্যানুয়ালি আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি, সমস্যা নাই। ঠিক আছে? এটা এখানে ডিফল্টে দেওয়া আছে বিধায় ব্যবহার করবো না, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি ব্যবহার করার জন্যই কিন্তু কুইক বুকস দিয়ে রাখছে, কিন্তু আপনার যেগুলো নাই, যে না এখানে নাই, সেগুলো আপনি অ্যাড করে নেবেন। ঠিক আছে? তাহলে আমরা এগুলো দেখে নিলাম। এখন আমাদের কি করতে হবে, ম্যানুয়ালি অ্যাড করতে গেলে কি করতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টে আসলাম, এসে এ দেখেন নিউ, নিউ অপশনে ক্লিক করেন। নিউ অপশনে ক্লিক করলে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার মতো জায়গা চলে আসবে। এই দেখেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আমার আসছে। আপনাদের যদি অ্যাকাউন্ট নাম্বারের স্কোপ না আসে, যে আমার তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জায়গা নাই, কি করবেন, এই যে নিউতে যাওয়ার আগে একটু দেখায় আসি, এটা দেখা জরুরি। গিয়ার আইকনে যাবেন, অ্যাকাউন্টেন্ট সেটিং এ যাবেন। এই চার্ট অফ অ্যাকাউন্টে কাজ করার আগে এই দুই জায়গায় যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ যে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট দেখেন, এই যে কোম্পানি টাইপের নিচে চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে পেন আইকনে ক্লিক করেন। এই যে এনাবেল অ্যাকাউন্ট নাম্বার, এটা এনাবেল করা আছে কিনা। ঠিক আছে? এটা অনেকের এনাবেল থাকে না, এটা কিন্তু এনাবেল করতে হয়, যে এখানে অফ থাকে, অন করতে হয়। এবং অন করলেন দেখা যাচ্ছে নিচে এসে টিক মার্ক দিলেন না, যে আমি এনাবেল করব যে নাম্বার, চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার আমি শো করাবো, এর জন্য জন্য এটা অন করলাম। কিন্তু শো করার জন্য টিক মার্ক আলাদা দিতে হয়, যে না শো অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি ঠিক দেন। শুধু এখানে অন করেন, এখানে টিক দেন, অনেকে এইটা অনই করেন, সেক্ষেত্রে কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার শো করবে না।
এই জন্য এটা চেক করে দিয়ে যেতে হবে, যাদের এখানে অফ থাকবে যে ইনাবেল অ্যাকাউন্ট নাম্বার, এটা ওপেন করলাম আর এখানে টিক মার্ক দিয়ে সেভ করে লাস্টে এসে ডান দিয়ে গেলাম। ওকে, এতটুকু করে যাইতে হবে প্রত্যেকের, তা না হলে কিন্তু এই নাম্বারগুলো শো করবে না। এখন আমরা যাব নিউতে। নিউতে যাব, আমার ওইখানে খাত ওয়ারি এগুলো কিন্তু সবকিছু আমার অ্যাড করবো এখানে। যাক, আমি এইটা কপি করে একটু এই ট্যাবে নিয়ে আসি যাতে আমার একটু সহজ হয় কাজ করতে। হ্যাঁ, এখান থেকে আসবে। ওকে, এখান থেকেই সমস্যা নেই। আচ্ছা, এখানে আমার একটা একটা করে আনবো। এই যে দুটো ব্যাংক, ফার্স্টে বলছে দুটো ব্যাংক, এখানে প্রথমটা কি ব্যাংক অফ ইংল্যান্ড। দেখেন এখানে একটা ছোট একটা ফুল স্টপ আছে, এইটা সহ আবার আইনেন না। অনেকে দেখছি প্র্যাকটিস পারপাজে অ্যাসাইনমেন্ট দিলে দেখি এইটা সহ কপি করে নিয়ে আসছে। আপনি এখানে এই বি থেকে টান দিয়ে কপি করে চেকিং পর্যন্ত আনবেন, চেকিং চেকিং সহ আনেন। ব্যাংক অফ ইংল্যান্ড, আচ্ছা আমরা কপি করলাম, কপি করলাম, কপি করে অ্যাকাউন্ট নেম ব্যাংক অফ ইংল্যান্ড। এখন দেখেন আমি ম্যানুয়ালি যে কটা অ্যাড করবো তার ভিতরে আপনি জেনে যাবেন যে কি কি আছে কি কি নাই, কেমনে কি করতে হবে, এর ভিতরে কি কি আছে আরো। তাহলে আমার অ্যাকাউন্ট নেম যে কোনো কিছু একটা তো দিতে হবে, এটা মাস্ট। দেখেন স্টার মার্ক করা কয়টাই, অ্যাকাউন্ট নেম এটা কিন্তু স্টার মার্ক করা, এটা মাস্ট। অ্যাকাউন্ট টাইপ এটা মাস্ট, ডিটেল টাইপ এটা মাস্ট, অর্থাৎ এখানে স্টার মার্ক করা আছে। এই তিনটা জিনিস আপনি নাম্বার না দিতে পারেন ব্যাপার না। আপনার অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ, তিন ধরনের বিষয় থাকে। ধরেন আপনি কোন অ্যাকাউন্ট অ্যাড করছেন যে সেটা অ্যাকাউন্ট নেম। এখন এটা কোন টাইপের, বিভিন্ন রকম যে টাইপ আছে, এর ভিতরে কোন টাইপের ভিতরে পড়ে, এটা মেজর একটা টাইপ। আর এরপরে স্পেসিফিক কোনটা, ডিটেইল টাইপ কোনটা, সেইখানে চলে যাইতে হবে। এই তিনটা জিনিস দিতেই হবে। অ্যাকাউন্ট নাম্বার না দিলেও কিন্তু সমস্যা নাই, কিন্তু আপনার এই তিনটা ম্যান্ডেটরি। আচ্ছা, তাহলে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব। এখন অ্যাকাউন্ট নেম ব্যাংক অফ ইংল্যান্ড। এখন আমরা একটু আগে যেটা স্টাডি করলাম তাতে কি বলতেছে যে ব্যাংক কি আমার অ্যাসেট, তাহলে অল অ্যাসেট বিগিন উইথ ওয়ান। ঠিক আছে, প্রথমে যে কোনো ধরনের অ্যাসেটে এক দিয়ে শুরু হবে। তা আমি ধরেন এখানে চাচ্ছি সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট, সে হোক এক্সপেন্স, হোক বিল, হোক আদার্স, যে কোনো কিছু। ঠিক আছে, মানে যা কিছু আমার অ্যাসেট, ইনকাম, লায়াবিলিটিস সব আমি চার সংখ্যা দিয়ে চারটা ডিজিট দিব। তা আমি 1,000 এটা দিয়ে কি প্রকাশ করে যে আমার পিছনে কি আছে, তিনটা জিরো আছে, এটা ব্যাপার না। ফার্স্টে ওয়ান আছে, তাহলে এটা আমার কি অ্যাসেট। এখানে যদি টু থাকতো তাহলে আমি বুঝতাম যে না, এটা তো আমার লায়াবিলিটিস। ওকে, আমরা এই যেহেতু এটা অ্যাসেট আমরা অন দিলাম, দিয়ে এবার অ্যাকাউন্ট টাইপে যাব। আমি বলতেছি আপনাদের এই ক্লাসের শেষে অ্যাসাইনমেন্ট কি হবে তার থেকে জরুরি যে অ্যাকাউন্ট টাইপ কয়টা আছে এবং কোনটার ভিতরে কোন ডিটেইল টাইপ আছে। মানে এখান থেকে একটা সিলেক্ট করবেন, দেখবেন এর ভিতরে আরো আছে। দেখেন যেমন এখানে ডেপ্টরস আছে, ফার্স্টে ডেপ্টরসে যান, এখানেও ডেপ্টর আছে, এখানে একটা আছে যে এই ক্যাটাগরির ভিতরে এই হেডের ভিতরে একটাই আছে। যদি কারেন্ট অ্যাসেটে যান, কারেন্ট অ্যাসেটে যান, এখানে দেখেন অনেক কিছু আছে কারেন্ট অ্যাসেটে। ওকে, এরপরে ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, অর্থাৎ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটাকে বলে, এইটাই যান। এখানে দেখেন এই যে ক্যাশ অ্যান্ড হ্যান্ড আছে, ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট আছে, কারেন্ট, মানি মার্কেট, রেন্ট হেল্ড, ইন্টারেস্ট। এগুলো আপনার কাজ হবে যে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট যখন আপনি অ্যাড করতে যাবেন তখন এগুলো ঢুকে ঢুকে দেখবেন যে কোনটার ভিতরে কি আছে, ট্যানজিবল অ্যাসেটের ভিতরে কি আছে, নন কারেন্ট অ্যাসেটের ভিতরে কি আছে। আরেকটা বিষয় বলে দিই, আমরা তো এতদিন টার্মটা জানি যে কারেন্ট অ্যাসেট অর্থাৎ সরি চলতি সম্পত্তি, আর ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পত্তি। কিন্তু কুইক বুকসে কিন্তু এটা নন কারেন্ট অ্যাসেট, অর্থাৎ একটা কারেন্ট একটা চলতি সম্পত্তি, আর নন কারেন্ট অর্থাৎ চলতি সম্পত্তি না। তার মানে কি সহজে বোঝা যায়, এখানে কিন্তু ফিক্সড মানে ফিক্সড অ্যাসেট, ফিক্সড লায়াবিলিটিস এগুলোর কিন্তু কিন্তু কোনো বিষয় নাই। নন কারেন্ট হয় একটা কারেন্ট, আর যেটা ফিক্সড সেটাকে বলে নন কারেন্ট এখানে। ঠিক আছে, তার মানে ফিক্সড অ্যাসেট যদি আপনি খুঁজতে চান তাহলে আপনি যাবেন নন কারেন্ট অ্যাসেট খুঁজতে, আর কারেন্ট অ্যাসেট তো কারেন্ট অ্যাসেট আছে। ঠিক লায়াবিলিটিও সেম, কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি। ওকে, এই জন্য আমি একটু বললাম যে ফিক্সড বলতে এখানে কোনো কথা নাই, ফিক্সড কথাটাকে এখানে নন কারেন্ট হিসেবে দেখানো হয়েছে, মেনশন করে দিলাম। তাহলে চলেন নন কারেন্ট অ্যাসেটে গেলে দেখেন কি কি আছে। এই যে এত কিছু আছে, এরপরে বাকি যেগুলো প্রত্যেকটা আপনার স্টেপ বাই স্টেপ যাবেন, এভাবে না গেলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে লিস্টে কম আছে, কাজেই দেখেন এই পর্যন্ত আছে। এই ডেপ্টরস থেকে শুরু করে, ডেপ্টর থেকে শুরু করে আদার এক্সপেন্স পর্যন্ত আছে। এখন এর প্রত্যেকটার ভিতরে আবার আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাড করবেন পরে। আগে একটু এক একটা সিলেক্ট করে দেখবেন যে কোনটার ভিতরে কি আছে, তাহলে চোখ বুলানো হয়ে গেলে আপনার পরবর্তীতে খুঁজতে আর সমস্যা হবে না। এখন যতক্ষণ এটার সাথে মানে ইউজ টু না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার ওই খুঁজে বেড়াতে হবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তা আশা করি একটু একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আপনারও একটু নখদর্পণে থাকবে যে কোনটার ভিতরে কি আছে। আর আমরা যেগুলো অ্যাড করছি তার ভিতরেও অনেক কিছু আপনি জানতে পারবেন। আচ্ছা, তাহলে ব্যাংক, ব্যাংক আমার কি, এটা অ্যাসেট। তাহলে এখান থেকে আমার ব্যাংকের জন্য রিলেভেন্ট কি, একটা অ্যাকাউন্ট টাইপ হবে, আর অ্যাকাউন্ট টাইপের আন্ডারে ডিটেল টাইপ হবে। তা এখন আমার ব্যাংক মানে সরি ব্যাংক
কি হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বা ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, এখানে যে খাতটা আছে, তা আমি এটা অ্যাকাউন্ট টাইপ দিব। ওকে, যেটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের সমমান, ঠিক আছে, এখানে লেখা আছে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড। ওকে, দিলাম এটা। এখন এটা আছে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ এই ব্যাংক অফ ইংল্যান্ড এটার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এই, যেটা এই চার্ট অফ অ্যাকাউন্টের টাইপ কি, এটা ক্যাশ অ্যান্ড ব্যাংক অথবা হাতেই, ঠিক আছে, অর্থাৎ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, সহজ কথা, ঠিক আছে, এখানে একটু জড়ানো আছে। এখন ডিটেল টাইপে যদি যান, এখানে কি কি আছে দেখেন। এই ব্যাংকটা আপনি কিভাবে অ্যাড করবেন, এখানে ক্যাশ অন হ্যান্ড যদি হয়, এই ক্যাটাগরির ভিতরে কি কি আছে ডিটেইল টাইপে, ক্যাশ অন হ্যান্ড আছে, ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট আছে, কারেন্ট আছে। কারেন্ট বলতে এই যেটা চেকিং এটাই কারেন্ট। ওকে, তার মানে আমরা জানি যে কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব, এর আরেকটা নাম চেকিং অ্যাকাউন্ট। ওকে, তা এখানে কারেন্ট আমরা এখানে চুজ করে দিব, যেহেতু এটা চেকিং অ্যাকাউন্ট আমরা কারেন্ট চুজ করে দেবো, আর যখন এখানে সেভিং অ্যাকাউন্ট আসবে তখন এটা সেভিং অ্যাকাউন্ট দিয়ে দিব। ওকে, এরপর আরো কি কি আছে, ক্যাশ অন হ্যান্ড আছে, অর্থাৎ শুধুমাত্র যদি মানে টাকা, মানে হাতে নগদ যেটাকে সহজে বলা হয় সেরকম যদি কোনো কিছু বোঝানো হয় সেক্ষেত্রে আপনার ক্যাশ অন হ্যান্ড। এরপর ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট আছে, এমন কোনো পেমেন্ট গেটওয়ে থাকলো যেটা ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট, বা আবার মানি মার্কেট থাকতে পারে, আবার রেন্ট হেল্ডস ইন ট্রাস্ট এরকমও থাকতে পারে, বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে। এখন আমরা প্রথমটা কি দিব, ব্যাংক অফ ইংল্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড এবং কারেন্ট। ওকে, দিয়ে অ্যাকাউন্ট নাম্বার 1000 দিলাম। এখন এটা কি কোনো সাব অ্যাকাউন্ট না, যদি সাব অ্যাকাউন্ট হয় তাহলে এখানে টিকমার্ক দিতে হবে। এখানে টিকমার্ক দিলে বলবে কি যে আপনার প্যারেন্ট অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করেন, ঠিক আছে। তা আমরা সাব অ্যাকাউন্টে অ্যাড করবো, সবকিছুর আমাদের কাজ শিখবো। ওকে, এবং এই অ্যাকাউন্ট নেম যেটা, এটা কপি করে এই যে নিচে দেখেন ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, এখন এখানে ডিটেল ভ্যাট কোড, আপনার যদি মনে হয় যে না এই ব্যাংকের সাথে স্পেসিফিক কোনো ভ্যাট কোড অ্যাড করবেন তা আপনি করতে পারেন, তো এটা আমি সাজেস্ট করবো না, কারণ সব ক্ষেত্রে ভ্যাট কোডটা সেম হবে না। ভ্যাট কোড বলতে ভ্যাট রেট, এই যে আলাদাভাবে যে প্রত্যেকটা ভ্যাটের আলাদা আলাদা রেট থাকে বিভিন্ন কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা ভ্যাট কোড হিসেবে মানে পরিচিত হবেন আপনি এখন থেকে, ঠিক আছে। সেইটা আমার এক্ষেত্রে আমি যদি একটা স্পেসিফিক কোনো কাজে দিই সেক্ষেত্রে কিন্তু বিড়ম্বনায় পড়তে হবে, বরং এরকম থাকলে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে সেই ভ্যাটটা অ্যাড করার ক্ষেত্রে আপনার যে কোনো পার্সেন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমাদের এরকম কোনো ইনফরমেশন দেওয়া নাই। কুইক বুকসে কাজ করতে গেলে আপনাকে ইনফরমেশন যতটুকু দিবে তার বাইরে কিন্তু আপনারা এক্সট্রা কোনো কাজ করবেন না, ঠিক আছে। এখন আমাদের কি হবে, এতটুকু করলাম, এটা কোনো সাব অ্যাকাউন্ট না। ওকে, এবার ওপেনিং ব্যালেন্স আমাদের দেওয়া আছে কিনা, আছে। এরপরে ডেট কত, ওপেনিং ব্যালেন্স ডেট। ওকে, দুটো জিনিস আমাদের লাগবে। দেখেন এখানে আছে ব্যাংক অফ ইংল্যান্ড ওপেনিং ব্যালেন্স অ্যাজ অন, এখানে দেওয়া আছে 1/1/2018। এখন একটা প্রতিষ্ঠান আজকে আপনার 25 সাল আজকে কাজ দিল, সে 18 সাল থেকে বিজনেস করে অন্য সফটওয়্যার থেকে, ধরেন এই সফটওয়্যারে আসছে, সেক্ষেত্রে কিন্তু তার ওই ওপেনিং ব্যালেন্সের ডেট বা ওই ওপেনিং ব্যালেন্স আসছিল তাই আপনাকে দিবে, ঠিক আছে। আপনার রানিং ডেটে বা কারেন্ট ডেটে যখন কাজ পাবেন যে রিসেন্টলি নতুন আসছে তারটা করে তো আপনি মজা পাবেন, কিন্তু কোনো ক্রিটিক্যাল ইস্যু ফেস করবেন না। কিন্তু যখন ওল্ড ডাটা নিয়ে কাজ করতে যাবেন তখন আপনার যদি পারেন, কারেন্ট ডেটে যে কেউ বাহাদুর হইতে পারবেন, ব্যাপার না। কিন্তু ওল্ড ডেটের ডাটা দিয়ে প্র্যাকটিস করে সেখানে বাহাদুর হতে গেলে আপনার সেটা একটু জানতে হবে, কারণ ওল্ড ডেটে অনেক কিছু অ্যাডভান্স জানতে হয়। কারেন্ট ডেটে ইনস্ট্যান্ট যে আমি ব্যবসা শুরু করছি, আমি কুইক বুকসে সাবস্ক্রিপশন আছে, আমাকে আমার ডাটাগুলো অ্যাড করে দিন, আপনি তো মজায় মজায় অ্যাড করে দিতে পারবেন যে না এই 25 সালের ট্রানজেকশন সব। এই জন্য বলতেছি যে ওল্ড ডেটে কাজ করতে গেলে আপনি অনেক কিছু শিখবেন, পরতে পরতে অনেক প্রতিবন্ধকতা আসবে এবং সেগুলো চ্যালেঞ্জিং গুলো আপনি ওভারকাম করতে পারলে স্টেপে স্টেপে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। ওকে, তো চলেন আমরা ওপেনিং ব্যালেন্স ডেট 1/1/2018, এবং আমরা জানি যে ডেট ফরম্যাটটা মান্থ ডেট ইয়ার আমরা কোম্পানি ডাটাবেসে সেট আপ করছিলাম অ্যাডভান্স সেটিং এ। এখন এখানে 1/1/2018 দিতে হবে, এবং এই ব্যালেন্সটা কত আমরা দেখেন, এটা চিহ্ন, এই যে চিহ্নটা বাদ দিয়ে 250 পাউন্ড বা জিবিপি এটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে অ্যাড করবো কোথায়, এই যে ওপেনিং ব্যালেন্স 250 এখানে দিয়ে দিলাম। এবং ডেট কত, এই দেখেন ডেট দুই ভাবে দেওয়া যায়, ক্যালেন্ডার এখানে ক্লিক করেন, এখানে কিন্তু এক এক মাস করে আসতে হবে, এইভাবে এইভাবে ক্লিক করে এক এক মাস দেখেন ব্যাকে আসা যাবে। কিন্তু আমি তো জানি আমার ডেট রেঞ্জ কেমন বা কি, এখানে যদি আমি এটা কেটে দিই, নিচের লেখাটা কেটে দিয়ে 01/01/2018, এই যে দেখেন দিলাম। এখন বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, এবার এবার যদি ও সরি 28 হয়ে গেছে, 18 হবে, 1/8। ওকে, এবারে ক্যালেন্ডারে ক্লিক করেন, দেখেন এই যে জানুয়ারি 1 2018, মানে এখানে টাইপ করবেন এবং ওই অবলিক দিয়ে দিবেন, ঠিক আছে। এটা দিয়ে দিলে দেখা যাচ্ছে 18 সাল এখানে চলে আসলে আপনি এই তারিখটার পরে একটা মনে করে একটা ক্লিক করে যাবেন। এখন দেখেন ভবিষ্যতে কিন্তু ওপেনিং ব্যালেন্স ডেট এটা কিন্তু এডিট করা যাবে না, ওপেনিং ব্যালেন্স ডেট এডিট করা যাবে না।
আর এই ডিফল্টে যেগুলো আছে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলো কিন্তু কোনোটা নাম্বারিং করা নেই, আমরা যেটা অ্যাড করলাম সেটা নাম্বারিং করা। একটাই অনেক ডিটেলসে কথা বললাম যাতে পরবর্তীগুলো অ্যাড করতে গেলে আপনি ধরতে পারেন, ঠিক আছে, যে কোন পর্শনে কি কি দিতে হবে। এখন এখানে যে অ্যাড করতেছি দেখেন নিচে এটা এটা ওভারভিউ দেখা যাচ্ছে যে এইরকম দেখাবে এই চার্ট অফ অ্যাকাউন্টটাকে, যে 1000 ব্যাংক অফ ইংল্যান্ড, ওই নাম্বারটা এখন সবগুলোর আগে থাকবে। ওকে, তা আমরা এই ওপেনিং ব্যালেন্স এবং ডেটটা, ওপেনিং ব্যালেন্স ডেট যেটা, সেটা এডিট করতে পারবো না, ঠিক আছে। এই জন্য একটু ভেবে চিন্তে বুঝে শুনে দিতে হবে, যাচাই বাছাই করে দিতে হবে। এবং ডেসক্রিপশনে ওই যে যে অ্যাকাউন্ট নেম যদি কিছু না থাকে, বায়ার যদি আলাদা ডেসক্রিপশন দিয়ে দেয় তাহলে আপনি দিবেন, আর যদি ডেসক্রিপশনে আলাদা কিছু দিতে না দেয় তাহলে এটা কপি করে এখানে ডেসক্রিপশনে দিবেন। ওকে, হোয়াট ইজ দ্য ডাবল এন্ট্রি অফ ওপেনিং ব্যালেন্স, এর ভিতরে আপনার ডাবল এন্ট্রি বলতে হবে। আমাদের তো আরো অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা আছে, একটু আমরা করি। এই প্রাসঙ্গিক যেটা এটার সাথে প্রাসঙ্গিক সেরকম কিছু বলেন এই মুহূর্তে, কারণ আমাদের এখনো অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে বাকি। আচ্ছা, এবার আসি মেট্রো ব্যাংক সেভিং, এটা কপি করব। আমি একটাই অনেক কিছু এক্সপ্লেন করলাম এই কারণে যে পরবর্তীগুলো যেন সহজে অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে কপি করলাম, কপি করে আমি এখন ম্যানুয়ালি, ম্যানুয়ালি করতে গেলে নিউ, আর বাল্ক আকারে করতে গেলে বা ইম্পোর্ট করতে গেলে এই দেখেন এখানে নিউর পাশে একটা ড্রপ ডাউন চিহ্ন আছে, এখানে ইম্পোর্টে ক্লিক করলে আপনি করতে পারবেন। আমরা দুটো পদ্ধতিই শিখবো। তো এখন যেহেতু আমার এই ধরনের একটা দুটো যখন ট্রানজেকশন, বা সরি একটা দুটো যখন চার্ট অফ অ্যাকাউন্ট, তখন কিন্তু খাতওয়ারি আমার আলাদা আলাদা ম্যানুয়ালি অ্যাড করতে হবে। তাহলে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছি দেখেন ব্যাংক অফ ইংল্যান্ড, এটা প্রথমে চলে আসছে, আর নিচের গুলো কিন্তু কোম্পানি ডাটাবেসে ডিফল্টে ছিল। ওকে, তাহলে আমরা এইখানে আমরা অ্যাড করছি, অ্যাড করে এবার নিউতে যা পরেরটা অ্যাড করব। এখন কথা একটু কম চলে আসবে, কারণ আমরা একটা অ্যাড করে ফেলছি, এর শুরু থেকে শেষ স্টেপ পর্যন্ত কি কি আছে আশা করি আমরা বুঝছি। এখন পরেরটা অ্যাড করব। মেট্রো ব্যাংকে কপি করে নিয়ে আসলাম, এটা সেভিংস, সেভিংস অ্যাকাউন্ট, পাশে ব্র্যাকেটে বা অব্লিক দিয়ে লেখা থাকবে সেভিংস অ্যাকাউন্ট। এবার এটাকে নাম্বারিং করব। এখানেও কিন্তু এটা কিন্তু অ্যাসেট, তাহলে আমার 1000 দিয়ে একটা অ্যাড করছি, পরেরটা কিভাবে করব, 1001 এভাবে অ্যাড করতে পারি, বা অন্য 1010 দিতে পারেন, মানে স্পেস দিয়ে দিয়েও দিতে পারেন, আপনি নিজের মতো করেও দিতে পারেন ওখানে। তাহলে আমরা 1001 দিলাম। অ্যাকাউন্ট টাইপ কি হবে, ক্যাশ এট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, এটা দিব। এবার ডিটেল টাইপ, এখানে কিন্তু সেভিং আছে, কারেন্ট আছে বা চেকিং এটা আছে, সেভিংও আছে, তাহলে আমি সেভিং দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমার ওপেনিং ব্যালেন্স কি আছে সেটা একটু দেখি। এখানে ওপেনিং ব্যালেন্স ডেট কিন্তু সবই 1/1/2018। এখানে কত, 10,000 পাউন্ড কপি করলাম, কপি করে এখানে ওপেনিং ব্যালেন্স দিলাম 10,000 পাউন্ড, এবং ডেট কত, 01/01/2018। ওকে, এবার এখানে একটু ক্যালেন্ডারে ক্লিক করে দিব, এই জানুয়ারি 1 তারিখ এখানে সিলেক্ট করে দিব। আর এখানে যদি কোনো স্পেসিফিক ডেসক্রিপশন না লেখা থাকে তাহলে আমি এখান থেকে কপি করে নিয়ে এসে ওই অ্যাকাউন্ট নাম্বারটা ডেসক্রিপশনে বসাই দিব, দেখেন এরকম দেখাবে। ব্যাংক অফ ইংল্যান্ড তো আগে অ্যাড করছি, এবার 1001 মেট্রো ব্যাংক সেভিং, ঠিক আছে, এরকম দেখাবে। ঠিক আছে, আমার তাহলে সবকিছু ওকে, আমরা এখানে সেভ করে দিব। তার মানে একটা দুটো অ্যাড করলে আপনি দেখবেন একেবারে ফ্যামিলিয়ার হয়ে গেছেন। ওকে, এ দুটো অ্যাড করলাম। এবার আসি, আর কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট দুটো অ্যাড করা শেষ। এবার আছে পেপাল। পেপাল আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। এখন পেপাল আমি কপি করতেছি, কপি করলাম, কপি করে এটাও কিন্তু ক্যাশ অন হ্যান্ড হিসেবে দেখিয়েছে বায়ার, ঠিক আছে। আবার যদি বলে যে না ক্লায়েন্ট ট্রাস্টেড অ্যাকাউন্ট, না দিতে পারেন, ঠিক আছে, এখন ক্যাশ অন হ্যান্ড হিসেবে দেখানো আছে, তাহলে আমি ক্যাশ অন হ্যান্ড হিসেবে দিতে পারি। পেপাল, তাহলে পেপালকে কপি করে নিয়ে আসলাম, নিউতে যাব, এখানে এসে আগের নেমটা পেস্ট করলাম। এখন এটা কি, পেপাল এটা আমার অ্যাসেট, ঠিক আছে, ক্যাশ অন হ্যান্ড বলা আছে, তাহলে আমার কি করতে হবে, অ্যাসেটে এখানে 1001 দিয়েছি, 1000 দিয়েছি, 1000, এবার দিব 2, 1002। ওকে, দিয়ে অ্যাকাউন্ট টাইপ, এটা দিব ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড। এবার কি দিতে পারি দেখেন, যদি আপনার মনে হয়, আমরা জানি যে শোনেন একটা বিষয় একটু বলে নিই, যে পেপাল যেমন একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, পেপাল তেমন একটা ব্যাংকও, ঠিক আছে। আগে পেপাল একটা পেমেন্ট গেটওয়ে, তারপরে পেপাল একটা ব্যাংক, ঠিক আছে। দুটোই আপনি এখানে প্রকাশ করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখানে যদি আপনি চান যে না ক্যাশ অন হ্যান্ড, আমার যে প্রতিষ্ঠানের যে ক্লায়েন্ট সে বলছে ক্যাশ অন হ্যান্ড হিসেবে পেপালকে দেখাতে, দেখেন। যদি বলে যে ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট তাও হবে। আর যদি বলে মানি মার্কেট, মানে যেটা রিলিভেন্ট আপনাকে যেটা সাজেস্ট করবে সেটা করবেন। তা আমরা মানে ক্যাশ অন হ্যান্ড দিতে বলছে বা ওখানে মেনশন করা আছে, আমরা ক্যাশ অন হ্যান্ড দিলাম। ওকে, এখন কি করব, এখানে ওপেনিং ব্যালেন্স আছে কিনা দেখবো। হ্যাঁ, ক্যাশ অন হ্যান্ড, ওই সব ডেট একই, ওপেনিং ব্যালেন্স 1/1/2018, এবং এই যে ওপেনিং ব্যালেন্স 645.12 কপি করলাম,
কপি করে এই ওপেনিং ব্যালেন্সটা এখানে পেস্ট করলাম এবং ওপেনিং ব্যালেন্স ডেট সব ওই একই ডেটে 1/01/2000 ও 18, ওকে, 2018 এখানে ক্লিক করব, করে এই ডেটটা ফিক্সড অবশ্যই করে দিব। এবার এখানে যদি আরো কোনো কিছু না থাকে তাহলে এইটা কপি করে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, এবার 1002 পেপাল এরকম দেখাবে। সেভ দিলাম। এবার বাকি আছে কি, আমার পেপাল হয়ে গেছে। এবার ক্রেডিট কার্ড, এটাও কিন্তু আমাদের লাইবিলিটি, সেটা আমরা জানি। ঠিক আছে, যে ক্রেডিট কার্ড, আমি আমার ব্যাংকে, কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে ব্যাংকের থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টের বদৌলতে আমি ক্রেডিট কার্ড নিয়েছি, যে লিমিটেশন বা যে ক্রাইটেরিয়া থাকে সবকিছু মেনটেন করে আমি ক্রেডিট কার্ড নিয়েছি। এখন ক্রেডিট কার্ড, আশা করি আমরা জানি যে ব্যাংক কর্তৃক প্রদত্ত একটা লিমিট, যে আপনি এই টাকা খরচ করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। এটা আপনাকে ব্যাংকের পক্ষ থেকে ধার দেওয়া হয়েছে, আপনি কেনাকাটা করেন, খরচ করেন, আপনার নির্ধারিত সময় শেষে আপনি উইথ ইন্টারেস্ট আপনি এটা ব্যাক দিবেন, এটা অবশ্যই লাইবিলিটি। ওকে, সেটা আমরা যখন অ্যাড করব, সেক্ষেত্রে দুটো ক্রেডিট কার্ড আছে এখানে, আরবিসি ভিসা গোল্ড, এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, ডেট দেওয়া আছে, কিন্তু পরেরটায় ওপেনিং ব্যালেন্স নেই বিধায় ডেট কিছু দেওয়া নেই, এই জন্য আপনার এখানে ডেট কিন্তু দিতে হচ্ছে না, যেখানে যেমন দেওয়া আছে আমরা সেভাবে অ্যাড করবো। তো আমরা কপি করবো আরবিসি ভিসা গোল্ড এবং এই নাম্বারের 3-4 ডিজিট আছে, এতটুকু পর্যন্ত নিয়ে আমরা কপি করব। আরবিসি ভিসা গোল্ড, ওকে, এইটুকু কপি করলাম। কপি করে এখন আমরা আবার দেখবো যে লাইবিলিটিসে কি আছে, যে অল লাইবিলিটিস বিগিন উইথ 2, এবার কিন্তু 2 দিব। তাহলে এবার আবার নিউতে যাব, নিউতে যে এখানে পেস্ট করব। আচ্ছা, জার্মান ভার্সন ইউজ করলে এখানে অনেক কিছু আপনার অ্যাড করা আছে, মানে সেগুলো আপনার ম্যানুয়ালি শুধু নাম্বারিংটা করবেন, এডিট করে নাম্বারিংটা করবেন। ওকে, এখানে টাইপও কিছু কিছু চেঞ্জ থাকতে পারে, আপনি একটু চেঞ্জ দেখবেন, আমার ভিডিও দেখে একটু চেঞ্জ দেখবেন যে কি কি চেঞ্জেস আছে। ঠিক আছে, এখানে অরিডোর কিছু নাই, কারণ কি আহ চার ওই সে জার্মানে অনেক কিছু অ্যাড করা আছে, চার্ট অফ অ্যাকাউন্টে অনেক বেশি অ্যাড করা আছে, এখানে তো ডিফল্টে কয়টা দেওয়া, ওখানে আরো বেশি দেওয়া আছে। ঠিক আছে, আর ওখানে ধরনটা কিছুটা একটু আলাদা হতে পারে, কিন্তু এমন আলাদা না যেটা আপনার সাথে মিলবে না। আচ্ছা, আরবিসি ভিসা গোল্ড এখানে দিলাম। দেওয়ার পরে এটা যেহেতু আমার লাইবিলিটিস, তা আমি আরেকবার এখানে কিন্তু স্মরণ করে নিব যে আমি কিন্তু ওই অ্যাসেটের তালে তালে অ্যাড করে যাব না, লাইবিলিটিস 2। ঠিক আছে, তাহলে আমি এখানে 2 দিয়ে প্রথম কোনো, অর্থাৎ লাইবিলিটিসের প্রথম কোনো কিছু অ্যাড করছি, তাহলে 2000 দিয়ে দিলাম, 2000 দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাকাউন্ট টাইপ কি হবে দেখেন, এখন ক্রেডিট কার্ড অ্যাড করতেছি, দেখেন এখানে কোনটা আমার রিলিভেন্ট, আমি তো ব্যাংকের ক্ষেত্রে এটা দিয়েছিলাম। এখন ক্রেডিট কার্ডে শুধুমাত্র ক্রেডিট কার্ড, ক্রেডিটরও আছে কিন্তু ক্রেডিট কার্ড দিবেন, ক্রেডিট কার্ড দিলে দেখেন এই অ্যাকাউন্ট টাইপও যা, ডিটেল টাইপও তাই একটা, এর কিন্তু কোনো অ্যাকাউন্ট টাইপ ডিটেল টাইপের কোনো তারতম্য নাই। এই অ্যাকাউন্ট টাইপ ক্রেডিট কার্ড যেটা, ডিটেল টাইপে ওই একটা অপশনই আছে, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড অটো সিলেক্ট হয়ে যাবে, ক্রেডিট কার্ড অ্যাড করতে গেলে এই মজাটা পাবেন, যেখানে শুধু এসে ক্রেডিট কার্ড সিলেক্ট করলে এখানে ক্রেডিট কার্ড হয়ে যাবে, এখানে দেখবেন আর কিছু নাই। ওকে, থাকলো। এবার এখানে ওপেনিং ব্যালেন্স কি ছিল ক্রেডিট কার্ডে, দিলাম ওপেনিং ব্যালেন্স ডেট 1/1/18 এবং ওপেনিং ব্যালেন্স 170.20, এটা নিয়ে আসবো। এই যে ওপেনিং ব্যালেন্স, এটা পেস্ট করে দিলাম এবং ডেট 01/01/2018, ওকে, দিলাম। দিয়ে এখানে এটা ক্লিক করে আমরা এটা অ্যাড করে দিলাম। এখন ডেসক্রিপশনে আরবিসি ভিসা গোল্ড এটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দেখেন আমরা আগে দেখবো যে কেমন অ্যাড হচ্ছে, 2000 আরবিসি ভিসা গোল্ড, এই নাম্বারটা এই যে এইভাবে দেখাবে। ঠিক আছে, তো আমরা অ্যাড করে দিলাম, সেভ। ওকে, এবার বাকি আছে কি, এই যে আরেকটা মাস্টার কার্ড, এটা কপি করলাম। এখানে কিন্তু দেখেন ওপেনিং ব্যালেন্স দেওয়াও নাই এবং কোনো ডেটও নাই। তাহলে যখন কোনো ডেট নাই, মানে আপনার যদি হয় যে না এই 1/1/2018 সালে এই কার্ডটাও আনা, কিন্তু কোনো ব্যালেন্স ছিল না, এখন ব্যালেন্স ছিল না, তাহলে আমার 2018 সাল দিয়ে তো কোনো লাভ নাই। আমি তো আজকের ডেটে যেহেতু ব্যালেন্স আজকে আমি অ্যাড করতে হাতে পেয়েছি, যখন এরকম দেখবেন এরকম ব্যতিক্রম ধর্মী কিছু, যে আমার এটায় ব্যালেন্সও ছিল আবার ওপেনিং ডেটও ছিল, সেক্ষেত্রে কিন্তু আমি দুটো ইনফরমেশন দিয়েছি, কিন্তু এখানে না আছে ওপেনিং ব্যালেন্স, না আছে ওপেনিং ডেট, তাহলে কি করবেন, তাহলে আজকের ডেটে, তার মানে বিগত ডেটের কোনো কিছু থাকলে আমাকে এখানে কোনো ইনফরমেশন দিত, নাই যেহেতু আজকের ডেটে অ্যাড করে দিল, এখানে কোনো হ্যাসেল নাই। ওকে, তো আমরা এটা কপি করলাম মাস্টার কার্ড। ওপেনিং ব্যালেন্স বলতে কি বোঝাচ্ছে, ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে আমি যে এই যে এইসব এই ব্যবসা করতেছি, এখানে ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে এই যে অ্যাকাউন্ট মারফতে যে আমার এই ব্যাংকে আমি কত টাকা নিয়ে শুরু করছিলাম ব্যবসাটা, ওইটা বলছে ওপেনিং ব্যালেন্স। ব্যবসা শুরুতে আমার এই ব্যাংকে কত টাকা ছিল, ওই ব্যাংকে কত টাকা ছিল, এই ক্রেডিট কার্ডে কত টাকা ছিল, এইটা জাস্ট, এছাড়া আর কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। আপনি তো কমার্সের।
আচ্ছা, নিউতে গেলাম, নিউতে যে অ্যাড করলাম মাস্টার কার্ড, অ্যাকাউন্ট টাইপ 2001, এটাও লাইবিলিটিস। এখানে আসলাম, আবার ক্রেডিট কার্ড, একটা ভিসা কার্ড, একটা মাস্টার কার্ড, তাহলে আমি এটা অ্যাকাউন্ট টাইপ ক্রেডিট কার্ড, এখানেও ডিটেল টাইপ ক্রেডিট কার্ড থাকলো। এবং এটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে ডেসক্রিপশনে দিলাম। এখন এখানে ওপেনিং ব্যালেন্স নাই, ওপেনিং ব্যালেন্স কিছু নাই, এই জন্য আমার কিছু দিলামও না। এখানে ডেটটা কি, কিছু দিলাম না। দেখেন এখানে ওপেনিং ব্যালেন্সও দিচ্ছি না, ডেটও দিচ্ছি না, শুধুমাত্র মাস্টার কার্ড অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, এবং এই যে ডেসক্রিপশনে জাস্ট অ্যাকাউন্ট যে নামটা, অর্থাৎ মাস্টার কার্ড এটা দিলাম। এই যে দেখাচ্ছে 2001 মাস্টার কার্ড, এইটুকু অ্যাড করলে শেষ। এখানে কিন্তু আমার ওপেনিং ব্যালেন্স ডেটও দেওয়া লাগবে না, অ্যাজ মানে অ্যাজ অফ মানে ওপেনিং ব্যালেন্সও দেওয়া লাগবে না, ডেটও দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, আমি সেভ করে দিলাম, অ্যাড করে দিলাম, শেষ। এখন আমার কিন্তু দুটো ব্যাংক অ্যাকাউন্ট, দুটো ক্রেডিট কার্ড অ্যাড হয়ে গেল। বাকি আছে কি, বাকি আছে এবার ওনার্স ইকুইটি। এখন ওনার্স ইকুইটির ভিতরে দুটো জিনিস আছে, ওনার্স কন্ট্রিবিউশন, ওনার্স ডিস্ট্রিবিউশন। তো চলেন আমরা ওনার্স ইকুইটি ডিরেক্ট নিচ্ছি না, এটা তো খুবই বড় মানে খাত। এখানে ভিতরে ওনার্স কন্ট্রিবিউশনটা আমি আগে নিব, এবং ওনার্স ডিস্ট্রিবিউশন এরপরে নিব। চলেন, এখন ইকুইটিতে কি বলা আছে, ইকুইটিতে বলছে যে অল ইকুইটি অ্যাকাউন্ট স্টার্ট উইথ 3। যখন 3 দেখবো তখন আমরা কিন্তু ওনার্স ইকুইটি ধরে নিব। ওকে, তাহলে এখন নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে এখানে পেস্ট করলাম ওনার্স কন্ট্রিবিউশন। 3 দিয়ে শুরু, যেহেতু 3 দিয়ে প্রথম কোনো ট্রানজেকশন, এই জন্য 3000 দিলাম, ঠিক আছে। 3-এর পরে 3টে শূন্য দিলাম, সমস্যা নাই। এবার অ্যাকাউন্ট টাইপে যাব, এটা কোন ভাবে আমার অ্যাড করতে হবে। এই দেখেন এখানে ইকুইটি আছে, ইকুইটি, ইকুইটি, এখানে ইকুইটি আসবেন, এখানে দেখেন অনেক কিছু আছে ইকুইটির ভিতরে। কিন্তু খেয়াল করবেন, ঝোঁকে এখানে কন্ট্রিবিউশন লেখে এখানেও কন্ট্রিবিউশন যেটার সাথে পাবেন সেটাই অ্যাড করে দিবেন না। দেখেন এখানে আছে পার্টনার কন্ট্রিবিউশন, পার্টনার ডিস্ট্রিবিউশন, এছাড়া কিন্তু ওনার কন্ট্রিবিউশন, ওনার ডিস্ট্রিবিউশন এখানে নাই। তাহলে কি দিব, আমরা কি ভুলে এখানে কন্ট্রিবিউশন লিখেই ওনার্স কন্ট্রিবিউশনের জায়গায় এখানে এই ডিটেল টাইপের পার্টনার কন্ট্রিবিউশনে অ্যাড করে যাব না। ওনার্স কন্ট্রিবিউশন এক, আবার পার্টনার কন্ট্রিবিউশন আর এক, ঠিক আছে। মানে হতে পারে যে 5জন পার্টনার, 5জনই ওনার, কিন্তু সেক্ষেত্রে এমন হতে পারে যে না, পার্টনারশিপে ওনার একজন আর তার আবার পার্টনার ও সেমি পার্টনার আবার অনেকে থাকতে পারে, বিভিন্ন রকম হতে পারে। কিন্তু ওনার্স কন্ট্রিবিউশন সেটা অ্যাজ এ ওনার্স কন্ট্রিবিউশন, আবার এটা পার্টনার কন্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউশনের জন্য আলাদা ক্যাটাগরি কিন্তু এখানে দিয়ে রাখছে। কাজেই একটু সতর্ক হবেন এইভাবে, ঠিক আছে। কন্ট্রিবিউশন লেখা দেখলেন আর চাপ দিয়ে দিলেন, ব্যাপারটা এরকম না। আচ্ছা, ওনার্স কন্ট্রিবিউশন আমরা কি দিব তাহলে, যেহেতু ওনার্স কন্ট্রিবিউশন ওনার্স ডিস্ট্রিবিউশন আলাদাভাবে নাই, তাহলে এখানে অ্যাকাউন্ট টাইপে দিয়েছি ইকুইটি, আর ডিটেল টাইপে এখানে দিব কি, ওনার্স ইকুইটি। ওকে, জাস্ট এতটুকু, ওই কন্ট্রিবিউশনে ওনার্স ইকুইটি, ডিস্ট্রিবিউশনে ওনার্স ইকুইটি। ওকে, মালিকানা সত্ত্ব। আচ্ছা, তাহলে ও দিলাম ওনার্স কন্ট্রিবিউশনে, এখানে দিলাম ইকুইটি, আর ডিটেল টাইপে ওনার্স ইকুইটি। এখন এটার নাম্বারও দিয়েছি। এখন কি করব, এটাকে কপি করে নিয়ে আসবো। এখানে কোনো টাকা পয়সা, ওপেনিং ব্যালেন্স কোনো কিছু বলার নাই, আমি শুধু অ্যাড করে দেবো, ডেসক্রিপশনে অ্যাড করে দিলাম, এই যে দেখাবে এরকম 3000 ওনার্স কন্ট্রিবিউশন দিলাম, সেভ। এরপরে আছে কি, আমরা এবার একটু পরস্পর অ্যাড করে আসবো, কারণ আমাদের অনেক কিছু অ্যাড করতে হবে, আবার বাল্ক আকারে অ্যাডও করতে হবে। আচ্ছা, ওনার্স ডিস্ট্রিবিউশন এটাও আমরা করব। দেখেন বিষয়গুলো একটা দুটো করে যখন করবেন তখন কিন্তু স্টেপ বাই স্টেপ আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, এখানে প্রথমে ছিল 3000, এখন ছিল 3001 দিব এখানে, এখন 3001। এবার এটাকে কপি করে নিয়ে আসবো, নিয়েছি। এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ কি হয়েছে, এখানে কিন্তু ইকুইটি ফার্স্টে, আর এখানেও কিন্তু ওনার সিকিউরিটি। এখানেও আবার ওই যে ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউশন দেওয়া যাবে না, ওটা কিন্তু পার্টনারের ক্ষেত্রে হবে, ঠিক আছে। আচ্ছা, ওনার্স ইকুইটি দিলাম, দিয়ে এখন হচ্ছে ডিসক্রিপশনে এই ওনার্স ডিস্ট্রিবিউশন এটাকে কপি করে দিলাম, এই যে 3001 ওনার্স ডিস্ট্রিবিউশন। আমরা জাস্ট এখন আমাদের কোম্পানি ডাটাটা সাজায় যাচ্ছি। একটা প্রাথমিক পর্যায়ে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো একটা ব্যবসা শুরু করা হয় তখন কিন্তু আগে সেট আপটা দিতে হয়। সেট আপ না দিয়ে আমাকে দিয়ে দিলাম ডাটাবেস, ক্লাস ওয়াইজ যে ডাটাবেস দেওয়া আছে আমি 5 ক্লাসের শুরু করে দিলাম, হবে? আপনি কাদের ধরে ট্রানজেকশন গুলো করবেন? আপনার চার্ট অফ অ্যাকাউন্টে যে অ্যাড হবে, চার্ট অফ অ্যাকাউন্ট না করলে অ্যাড করবেন কিভাবে? এক্সপেন্স যে করবেন, বিল করবেন, এগুলো কাস্টমার সাপ্লাইয়ার অ্যাড করা লাগবে না? তারপরে প্রোডাক্ট সার্ভিস কি নিয়ে আপনি এক্সপেন্স করবেন, বিল করবেন বা ইনভয়েস করবেন, প্রোডাক্ট সার্ভিস তো থাকতে হবে। তো এগুলো আমরা জাস্ট এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সাপ্লায়ার, কাস্টমার এবং চার্ট অফ অ্যাকাউন্ট এগুলো অ্যাড করে নিলে আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা প্র্যাকটিসে চলে যাবো। ওকে, তাহলে এগুলো অ্যাড করলাম। এখন আমার বাকি আছে কি, ফিক্সড অ্যাসেট। দেখেন এখানে ফিক্সড অ্যাসেট লেখা আছে, ভেহিকেলস, অফিস ভ্যান। আমরা এটা কপি করলাম, পুরো নামটা কপি করলাম, যে ভেহিকেলস রেখে আবার অফিস ভ্যান স্পেস দেওয়া আছে। এখন ফিক্সড অ্যাসেট আমরা জানি যে কুইক বুকসে ফিক্সড অ্যাসেট বলতে কিছু নাই, তাহলে আমি কি করতে পারি, অ্যাকাউন্ট নেমে এখানে কি করব, পেস্ট করলাম অ্যাকাউন্ট নেম। এখন এটা ফিক্সড অ্যাসেট আর অ্যাসেট যাই হোক আমার এক দিয়ে প্রকাশ করতে হবে, কথা ক্লিয়ার। এখানে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আলাদাভাবে দেওয়ার কোনো সুযোগ নাই।
এখানে কি করলাম আমি, অন দিয়ে, তাহলে অন দিয়ে আমি ইতিপূর্বে কয়টা অ্যাড করছি, ব্যাংক, দুটো ব্যাংক অ্যাড করছি। তাহলে আমি এখানে আসি, আমি ধরেন অন্য কিছু যে 1003 দিব, এটা না দিয়ে আমি দেখলাম যে এটা অন্য ধরনের অ্যাসেট, তাহলে আমি কি করলাম, আমি 1100 বরাবর 1100 দিলাম, ঠিক আছে, মানে কোড চেঞ্জ করে দিলাম, 1100 দিলাম, আমি যে কোনো কিছু দিতে পারবো, প্রথম আমার এক থাকলে হচ্ছে। এখন এখানে এসে আমি এই ক্যাটাগরি খুঁজবো কিভাবে, ফিক্সড অ্যাসেট কোন ক্যাটাগরির ভিতরে পড়ে, দেখেন একটা তো কারেন্ট অ্যাসেট, তাহলে নিশ্চয়ই নন কারেন্ট অ্যাসেটের ভিতরে পড়ে, দিলাম নন কারেন্ট অ্যাসেট। এখন এর ভিতরে কি আছে দেখেন, ডিফার্ড ট্যাক্স আছে, গুডউইল আছে, ইনট্যানজিবল অ্যাসেট আছে, ইনভেস্টমেন্ট, বিভিন্ন কিছু আছে। এখন আমি দেখবো যে ফিক্সড অ্যাসেট আছে কি না, বা ভেহিকেল অফিস ভ্যান আছে কিনা, সরি, এখানে ভেহিকেল অফিস ভ্যান, লাইসেন্স, লেজ আউট, ইনভেস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই দেওয়া আছে। এখন যখন দেখবো যে আমার রিলিভেন্ট কিছু নাই, আমার কোথায় থাকবে এটা বলেন, এটা এখান থেকে তো আমার থাকতেছে না, ঠিক আছে, এখানে এই যে ভেহিকেল আছে, ট্যানজিবল অ্যাসেটের ভিতরে দেখেন, তো কোন জায়গা থেকে কোন জায়গা চেঞ্জ, এখানে নন কারেন্ট অ্যাসেট এখানে গেছি, অর্থাৎ ফিক্সড অ্যাসেটের ভিতরে গেছি, এখানে কিন্তু নাই, ঠিক আছে। এখন এখান থেকে আসছে কোথায়, ট্যানজিবল অ্যাসেটের ভিতরে, এখান থেকে এসে দেখেন এই যে ভেহিকেলস, মানে মেইন ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে। অর্থাৎ ভেহিকেল অফিস ভ্যান, অ্যাকাউন্ট টাইপে ট্যানজিবল অ্যাসেট, এটা কিন্তু ছিল না আগে, এই ট্যানজিবল অ্যাসেটের ভিতরে ভেহিকেল আগে ছিল না, ঠিক আছে, অনেক কিছু ছিল না। এখন এই কিন্তু ভেহিকেলটা এর ভিতরে নিয়ে আসছে, আর আগে প্রথম অবস্থায় এই আপডেটের আগেও কিন্তু তখন এই নন কারেন্ট অ্যাসেটের ভিতরে কোন একটা টাইমে ভেহিকেল ছিল, পরে আবার হাওয়া করে নিয়ে গেছিল কয়েক মাস, ছিল না, এখন আবার ট্যানজিবল অ্যাসেটের ভিতরে ভেহিকেলসটা আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা পেয়েছি, আমরা ট্যানজিবল অ্যাসেটে ক্লিক করে দিলাম, এবং ট্যানজিবল অ্যাসেটে ক্লিক করে দিয়ে ভেহিকেলস একদম লাস্ট এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমরা কিন্তু এখন অ্যাড করে দিতে পারছি অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ট্যানজিবল অ্যাসেট, এখন নিচে এই ভেহিকেল অফিস ভ্যান, এটাকে কপি করে দিয়ে দিলাম। এখানে কোনো কস্ট বা আদার্স কোনো কিছু দেওয়া নাই, জাস্ট যতটুকু ইনফরমেশন আমাদের দেওয়া আছে এগুলো ম্যান্ডেটরি না যে দিতেই হবে, আমার ডেসক্রিপশন দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে আমাদের ভেহিকেল অফিস ভ্যান অ্যাড করা হলো। এখন আমাদের কাজ কি, এক্সপেন্স, এক্সপেন্স এখানে অনেকগুলো আছে, আমরা কি সব কি অ্যাড করব, আমরা তো ম্যানুয়ালি সব অ্যাড করবো না, আমরা তো বাল্ক আকারে জানি যে একই ধরনের যদি ট্রানজেকশন হয়, তাহলে এক্সপেন্স এই ক্যাটাগরি আমরা তো সব বাল্ক আকারে অ্যাড করবো না, মানে সরি ম্যানুয়ালি করবো না, আমরা তো সময় বাঁচাবো। সেক্ষেত্রে কিভাবে, আমরা বাল্ক আকারে দেখবো। আচ্ছা, তাহলে এক্সপেন্স আমরা ডেপ্রিসিয়েশনটা কপি করি, ডেপ্রিসিয়েশন অবচয়, ঠিক আছে। এখন এই এক্সপেন্সের ভিতরে আমি কপি করলাম ডেপ্রিসিয়েশনটাকে, প্রথমটাকে, এবং পেরোলের বিষয়গুলো আমরা অ্যাড করব, কেননা এখানে সাব অ্যাকাউন্টের ব্যাপার আছে। তাহলে ডেপ্রিসিয়েশনকে কপি করলাম, কপি করে এখন চলে এলাম এক্সপেন্স ক্যাটাগরি, তাকে এখন দেখি এক্সপেন্সে কি কি ছিল, 6, 7, 8, 9, যে কোনোটা আমি দিতে পারবো। তাহলে আসলাম চার্ট অফ অ্যাকাউন্টে, নিউতে ক্লিক করব, লোড নিচ্ছে কেন, আচ্ছা, এখানে আমি পেস্ট করব ডেপ্রিসিয়েশন, দিলাম অ্যাকাউন্ট নেম ডেপ্রিসিয়েশন। এখন আমি 6, 7, 8, 9 এই যে যে এক্সপেন্স গুলো তার ভিতরে কোনটা অ্যাড করবো, তা আমি ধরেন 6 দিয়ে শুরু করতেছি, আমি বরাবর 6000 দিয়ে দিলাম, 6000 ফার্স্ট। এবার অ্যাকাউন্ট টাইপ কি হবে দেখেন, এই ডেপ্রিসিয়েশনটা একটু ভালো করে দেখবেন, এখানে এটা আমার কি, খরচ। এখন আমি খরচের ক্ষেত্রে কোথায় যাব, দেখেন দুটো জিনিস আছে, এক্সপেন্সেস আছে, আদার এক্সপেন্সেস আছে। আপনার যেহেতু এটা এক্সপেন্স, আপনি প্রথমে এক্সপেন্সেসে যান, দেখেন কি কি আছে, খুঁজতে তো হবে, অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্সেস, ডিটেল টাইপে কি কি আছে, যে এর সাথে ডেপ্রিসিয়েশনের সাথে রিলেভেন্ট কি আছে। তাহলে অ্যাকাউন্ট টাইপ দিলেন এক্সপেন্স, ডিটেল টাইপ দেখলেন এর ভিতরে কি কি আছে, আমার খুঁজতে হবে ডেপ্রিসিয়েশন। দেখেন ডিতে ডিস্ট্রিবিউশন আছে, ডিউস আর সাবস্ক্রিপশন আছে, এখানে কিন্তু নিচে পর্যন্ত দেখলেন যে সরি ডেপ্রিসিয়েশন নাই। তাহলে কি করতে হবে, তাহলে এক্সপেন্সের নিচে দেখেন আদার এক্সপেন্স বলে একটা বিষয় আছে, যেগুলো এক্সপেন্সের, আপনি এক্সপেন্স সিলেক্ট করলেন, এক্সপেন্সের ভিতরে যেগুলো নাই সেগুলো দেওয়ার বিকল্প কি, সেগুলোর জন্য আপনার খুঁজতে হবে যে না এক্সপেন্স বাদে আদার এক্সপেন্স বলতেও কিছু আছে, তার ভিতরে কিছু হেড আছে, যান আদার এক্সপেন্সে ক্লিক করেন, এই দেখেন অ্যামortization, এই যে ডেপ্রিসিয়েশন, ওকে। এখন যদি আপনি শুধু এক্সপেন্সের ভিতরে ক্লিক করে যদি না পাইতেন, ব্যাপারটা কেমন হয়ে যেত, যে তাইলে মনে হয় নাই, আমার আর খোঁজাখুঁজির দরকার নাই, আমি আমার মতো অ্যাড করে যাই, কিন্তু না, খুঁজে দেখতে হবে সর্বশেষ। এই জন্য বলছি যে তার ভিতরে কি আছে, চোখ না বোলালে তো আপনার সেটা নখদর্পণে আসতেছে না, যতক্ষণ আপনার এটা ইজি না হচ্ছেন যে কোনটার ভিতরে কি আছে। এক এক সফটওয়্যারে এক এক নিয়ম থাকতে পারে, কিন্তু কুইক বুকসের স্ট্যান্ডার্ড যে রুলগুলো আপনার, সেগুলো দেখতে হবে যে কোনটার ভিতরে কি আছে, কোন হেডে কি আছে, তাহলে দেখলে আপনার মনে পড়বে যে না এটার ভিতরে তো এটা ছিল, বা থাকতেও পারে। ঠিক আছে, এভাবে একটু প্রত্যেকটা এখানে
অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন, ডিটেল টাইপগুলো দেখবেন, আবার অ্যাকাউন্ট পরেরটা সিলেক্ট করবেন, ডিটেল টাইপগুলো। কাজ পরে করবেন, আগে এটুকু একটু দেখে নেবেন কোন হেডের ভিতরে কোনটা আছে। আচ্ছা, তাহলে আদার এক্সপেন্সে ক্লিক করলাম, করে এখানে ডিটেল টাইপের ডিপ্রিসিয়েশন দিয়ে দিলাম। ওকে, আর এই ডেপ্রিসিয়েশনটা এখানে ডিসক্রিপশনে কপি করে পেস্ট করলাম, এই যে 6,000 ডেপ্রিসিয়েশন। ওকে, দিয়ে সেভ করে দিলাম। এখন আছে কি, আচ্ছা, এখানে আছে অ্যাডভার্টাইজিং, প্রমোশনাল বা আদার্স অনেক কিছু আছে এই পর্যন্ত। এখন এগুলো আমরা কিন্তু বাল্ক আকারে অ্যাড করবো। দেখেন, দেখতেছেন এমন না যে মানে ভাবতে পারেন যে কি হলো এগুলো করতেছে না, দেখেন এই সেম জিনিসগুলো বাল্ক আকারে, একটা না, এখানে তো আছে 4-5টা বা 6টা, আমি একসাথে 30-40টা অ্যাড করবো। এবার আসি পেরোলটা, শুধু পেরোলের এখানে একটু অ্যাড করে যাব। এখন দেখেন, আপনারা চার্ট অফ অ্যাকাউন্ট যখন অ্যাড করছি তখন দেখছেন সাব অ্যাকাউন্ট কিনা, প্যারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করেন, হ্যান ত্যান এগুলো বলছে। এখন সাব অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করে? সাব অ্যাকাউন্ট কি, যে কোনো একটা প্যারেন্ট অ্যাকাউন্টের ভিতরে আদার কোনো অ্যাকাউন্ট। এখন সাব অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে কি করতে হবে? আগে আমার প্যারেন্ট অ্যাকাউন্ট খুঁজতে হবে, বা প্যারেন্ট অ্যাকাউন্ট আগে দরকার, যে প্যারেন্ট অ্যাকাউন্ট আছে কিনা। প্যারেন্ট অ্যাকাউন্ট না থাকলে তো সাব অ্যাকাউন্ট হইতে পারে না, তাই না? তা আগে প্যারেন্ট অ্যাকাউন্ট দিতে হবে। এখন ধরেন পেরোলের আন্ডারে কি কি আছে দেখেন, এই যে পেরোল এক্সপেন্স হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্ট, এখানে একটা দিয়ে দেখানো আছে যে স্যালারি আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, এবং পেরোল ট্যাক্স আছে, এই 3টা সাব অ্যাকাউন্ট। পেরোল এক্সপেন্স হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্ট, তার আন্ডারে 3টা সাব অ্যাকাউন্ট আছে। তাহলে আমার কি করতে হবে? আমার পেরোল এক্সপেন্সকে আগে অ্যাড করে নিতে হবে। অর্থাৎ প্যারেন্ট অ্যাকাউন্ট যদি আমি না থাকে, তাহলে আমি সাব অ্যাকাউন্টে সিলেক্ট করে দেবো কি যে প্যারেন্ট অ্যাকাউন্ট কোনটা, তাই না? তো এই জন্য পেরোল এক্সপেন্সেস এটাকে কপি করে আমি আনবো, এনে আগে এটাকে অ্যাড করবো, অর্থাৎ প্যারেন্ট অ্যাকাউন্টকে অ্যাড করবো, যাতে আমি সাব অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। এখন দেখেন এখানে আগে একটু ডিফল্টে দেখে নিবেন যে পেরোল অ্যাকাউন্ট কি আছে, ডিফল্টে আছে নাই। ঠিক আছে, যদি কোনো দেশে থাকে একটু দেখে নিবেন, একটু অ্যাড করার আগে দেখে নিবেন। প্রত্যেকটা দরকার হয় এখানে সার্চ করে, এখানে পেস্ট করে, মানে পেস্ট করে দেখবেন যে এগুলো আছে কিনা, নাই। কারণ একই জিনিস যেন দ্বিতীয়বার রিপিট না হয়ে যায়, অনেকগুলো দেখবেন, এই যে জার্মানে অনেকগুলো আছে, দেখবেন অনেক কিছু আছে। ঠিক আছে, আর এখানেও কয়েকটা আছে, এখন সবগুলো যে থাকবে ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখন আমরা কি করব, যেহেতু পেরোল এক্সপেন্সের আন্ডারে কয়েকটা সাব অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সেগুলো এখন এই পেরোল এক্সপেন্স প্যারেন্ট অ্যাকাউন্টকে আমরা কপি করে নিয়ে আসছি। এখন আমরা আগে প্যারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করব, নিউতে যাব, নিউতে যে অ্যাকাউন্ট টাইপ পেরোল এক্সপেন্সেস, অ্যাকাউন্ট নাম্বার, দেখেন আমি এর আগেরটাই করছি কত, 6,000 দিয়েছি, এই যে অল এক্সপেন্সেস 6 দিয়েছি। এবার আমি চাচ্ছি যে শুধুমাত্র পেরোলের সেগমেন্ট আমি আলাদা রাখবো, আমি পেরোলের ক্ষেত্রে সব ক্ষেত্রে 7 ইউজ করবো, এই 7 সংখ্যাটা আমি অন্য কোনো ক্ষেত্রে ইউজ করবো না, শুধু পেরোলের ক্ষেত্রে অ্যাড করবো। তাহলে আমি 7 দিয়ে শুরু করলাম। ঠিক আছে, কারণ এটা কিন্তু এটা কোনো ধরাবাঁধা নিয়ম না, জাস্ট আমার অপশন আছে, আমি সেটা দিতে যাচ্ছি। আচ্ছা, দিলাম এখানে অ্যাকাউন্ট নাম্বার, আমি দিলাম 7,000। ওকে, এটাই দিলাম অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, দিলাম 7,000। এবার অ্যাকাউন্ট টাইপ কি হবে? অ্যাকাউন্ট টাইপ, প্রথমে এক্সপেন্সে যান, এখানে দুটো অপশন আছে, একটা এক্সপেন্স, একটা আদার এক্সপেন্সেস। এখন প্রথমে এক্সপেন্সেসে গেছি, এই যে দেখেন পেরোল এক্সপেন্সেস আলাদা হেড আছে, তাহলে এটা দিয়ে দিলেন। তাহলে অ্যাকাউন্ট নেম পেরোল এক্সপেন্সেস, অ্যাকাউন্ট নাম্বার দিলাম 7,000, অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্সেস, ডিটেল টাইপ পেরোল এক্সপেন্সেস। এখন এই পেরোল এক্সপেন্সেসকে কপি করে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। এখানে ইউজ বিলাবল এক্সপেন্সেস এগুলো এখন টিকমার্কটার কিছু দেওয়ার দরকার নেই, দেখেন এই যে 7,000 পেরোল এক্সপেন্সেস এইভাবে আসছে, এতটুকু ইনফরমেশন শেষ, সেভ। এবার আমার যেহেতু প্যারেন্ট অ্যাকাউন্ট পেরোল, তার আন্ডারে আবার সাব অ্যাকাউন্ট, এবার আমি কি করব দেখেন, এই যে পেরোল আমার চলে আসছে। এখন দেখেন এই যে 6,000, এই যে 7,000 দেখছেন সমান দূরত্বে লেখা, অর্থাৎ মাঝখানে একটা গ্যাপ থাকুক সেটা ব্যাপার না, আমি বোঝাতে চাচ্ছি 7-এর সোজা 6 দেওয়া, এই মানে এই সংখ্যাগুলো সমান্তরাল ভাবে দেওয়া দেখেন। কিন্তু যখন দেখবেন যে এই পেরোল বা অন্য কোনো একটা অ্যাকাউন্টের সাথে সাব অ্যাকাউন্ট, দেখেন এই যে 7,000 পেরোল এক্সপেন্স, এটা যেমন লেখা নিচে আনক্যাটাগরাইজ এক্সপেন্সেস সমান দূরত্বে লেখা, কিন্তু যদি এমন হয় যে কোনো একটা প্যারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে, কোনো প্যারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে সাব অ্যাকাউন্ট, তখন কি হবে জানেন, এই 7,000 পেরোল এক্সপেন্সেস এর থেকে এই কিছুটা সরে এসে, যেমন এইখান থেকে এই 2-3 ওয়ার্ড সরে এসে এর পরের থেকে ধরেন এইখান থেকে বসবে, আমি এরপর দেখাই, ধরেন এই 3-4 ওয়ার্ড ফাঁকা থাকবে, ফাঁকা থাকার পরে এইখান থেকে শুরু হবে, সাব অ্যাকাউন্টের শুরুটা এইখান থেকে হবে। কেন হবে? মানে একটা অ্যাকাউন্টের ভিতরে ওই অ্যাকাউন্ট গুলো অ্যাজ এ সাব অ্যাকাউন্ট, মানে প্যারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে সাব অ্যাকাউন্ট গুলো এভাবে শো করবে। তো আমরা চলেন একটু অ্যাড করে দেখি। এখন পেরোল এক্সপেন্স এই প্যারেন্ট অ্যাকাউন্ট অ্যাড না করলে কিন্তু এর আন্ডারে সাব অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারবো না, আগেই পেরোল এক্সপেন্স অ্যাড করে নিতে হবে। এখন চলেন পরবর্তী স্টেপে আমরা নিউতে ক্লিক করব, অ্যাড নিউতে ক্লিক করলাম,
করে এখানে কি আছে, স্যালারি অ্যানুয়েন্স, এটা আমি কপি করলাম, কপি করলাম, অ্যাকাউন্ট নেম স্যালারি অ্যানুয়েন্স দিলাম। এবার অ্যাকাউন্ট নাম্বার, পেরোল দিছি 7,000, এটাও পেরোলের আন্ডারে, তাহলে আমি দিচ্ছি কত, 7,001 দিলাম। অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্সেস, এখানে ডিটেল টাইপ কি দিব, এটা তো স্যালারি অ্যান্ড ওয়েজ, এখানে ডিটেল টাইপ কি দিব, এখানে দিব অবশ্যই পেরোল এক্সপেন্সেস, কারণ এটা কিন্তু ওই পেরোলের আন্ডারে এটা সাব অ্যাকাউন্ট, এটা কিন্তু অবশ্যই এটা দিতে হবে, ঠিক আছে, এখানে স্যালারি অ্যান্ড ওয়েজ আলাদা দিচ্ছি না আমরা, ঠিক আছে। এখানে কিন্তু এই পেরোলটা সব একটার ভিতরে সীমাবদ্ধ, ঠিক আছে, এখানে যদি আরো অনেক কিছু থাকে সেটা আপনার দেখার দরকার নাই, এখানে আপনি দিবেন পেরোল এক্সপেন্সেস, কেননা পেরোলের একটা সাব অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্সেস, এটা ডিটেল টাইপ পেরোল এক্সপেন্সেস দিলাম, এখানে নাম্বার 7,001। এখন দেখেন, এই যে মেক দিস ইজ এ সাব অ্যাকাউন্ট, হ্যাঁ আমি এখানে টিক মারি দেবো, ইয়েস সাব অ্যাকাউন্ট। এখন বলছে যে প্যারেন্ট অ্যাকাউন্ট দেন, এখন এর ইন্টারফেস দেখেন, একটু আগে ইন্টারফেস দেখেন, দেখেন আমার যদি কোনো সাব অ্যাকাউন্ট অ্যাড না করি তাহলে এরকম এইখানে থাকতেছে মেক দিস ইজ এ সাব অ্যাকাউন্ট, না এখানে টিক মারি দিলাম না, তাহলে কেমন থাকে, ডিফল্ট টেক্সট কোড ডেসক্রিপশন ইউজ বি লেভেল এতটুকু থাকে। কিন্তু আমি যদি এখানে মেক দিস সাব অ্যাকাউন্ট, এখানে যদি টিকমার্ক দিই, দেখেন নতুন নতুন অনেক ফিচার আসে, কি প্যারেন্ট অ্যাকাউন্ট। এখন প্যারেন্ট অ্যাকাউন্ট কি, এখানে ক্লিক করেন, এই যে পেরোল 7,000 পেরোল এক্সপেন্সেস, এই যে দিয়ে দিলাম। এখন ডেসক্রিপশন কি, ওই যে উপরে যেটা স্যালারি অ্যান্ড ওয়েজ, এটা দিয়ে দিলাম। তার মানে দেখেন, প্যারেন্ট অ্যাকাউন্ট পেরোল এক্সপেন্সেস, ঠিক আছে, এইটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, এবং এখানে টিকমার্ক দেওয়ার পরে এই অপশনটা আসছে, টিকমার্ক না দিলে এখান থেকে অ্যাড করার, প্যারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আসবে না। তো এইভাবে সাব অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এখন দেখেন, এই যে একটু যা বলছিলাম যে পেরোল এক্সপেন্সেস এই সোজা লেখা আছে, খেয়াল করেন এই সোজা লেখা আছে, আর এইটা কিছুটা সরে এসে দেখেন, এই যে 7,000 দিকে খেয়াল করেন, এটা কিছুটা সরে এসে এই পাশ দিয়ে লেখা, তার মানে একটার ভিতর আর একটা অন্তর্ভুক্ত, এটা দেখা যাচ্ছে। আর এই আনক্যাটাগরাইজ এক্সপেন্সেস, এটা কিন্তু এই সমান দূরত্বেই লেখা আছে। কিন্তু আর পরেরটা, এই যে যেটা একটার আন্ডারে, যেটা দেখেন কিভাবে লেখা আছে, কত মানে একটু স্পেস দিয়ে সরে এসে যে একটার আন্ডারে, এটা এটার অধীনস্থ, এইভাবে বোঝাচ্ছে, দিয়ে আমরা এইভাবে সেভ করলাম। এখন দেখবেন এখানেও কিন্তু সেভাবে দেখাবে, ঠিক আছে। এখন এইটা কিন্তু একটা অ্যাড হলো, এই যে 7,000 পেরোল এক্সপেন্সেস, আর এখানে 7,001 একটু সরে আসছে, দেখছেন পেরোল থেকে কিছুটা সরে আসছে, এটা হচ্ছে একটার আন্ডারে আর একটা, ওকে। এখানে কিন্তু দুটোই পেরোল এক্সপেন্সেস। এবার আর বাকিগুলো একটু আমরা অ্যাড করে ফেলি, যাতে করে পরবর্তী স্টেপে যাইতে পারি। স্যালারিয়ান ওয়েজ, এবার হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, হ্যাঁ হেলথ ইন্স্যুরেন্স, সরি হেলথ ইন্স্যুরেন্স, এবার হচ্ছে পেরোল ট্যাক্স। আমরা এই দুইটা তিনটা অ্যাড করে এবার হচ্ছে বাল্ক আকারে অ্যাড করতে চলে যাবো। এবার নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে যাব, হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, এখানে 7,002, 7,000 দিয়েছি পেরোল, 7,001 স্যালারিয়ান ওয়েজ, এবার 7,002 দিব, দিলাম। অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্সেস, ডিটেল টাইপ পেরোল এক্সপেন্সেস দিলাম। এবার কি হয়েছে, মেক দিস ইজ এ সাব অ্যাকাউন্ট, প্যারেন্ট অ্যাকাউন্ট কোনটা, ক্লিক করলাম, পেরোল এক্সপেন্সেস দিয়ে দিলাম। এরপরে হেলথ ইন্স্যুরেন্স এখানে কপি করে দিয়ে দিলাম, দিয়ে সেভ। এরপরে আছে বাকিটা কি, পেরোল ট্যাক্স, পেরোল ট্যাক্সেস, এটা কপি করলাম, কপি করে নিউতে গেলাম, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার এখানে দিলাম 7,003, ওকে। অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্সেস, ডিটেল টাইপ পেরোল এক্সপেন্সেস, এই যে সাব অ্যাকাউন্ট পেরোল ডেসক্রিপশন দিলাম, দিয়ে সেভ। আমার কিন্তু এখন এগুলো অ্যাড করা হলো, এখন বাকি থেকে যাচ্ছে কি, এই যে মাঝখানের এইগুলো, তাই তো, এইগুলো, এটাই তো কথা। আচ্ছা এটা বাকি থাকতেছে না, আরো এর সাথে আরো এর ভাই ব্রাদার সঙ্গী সবাইকে নিয়ে আসতেছে, আরো অনেক আছে, ওকে। এখন এগুলো ম্যানুয়ালি হলো, দেখেন আপনি এখানে ডিফল্টে যেগুলো অ্যাড করা আছে সেগুলো তো আছেই, কিন্তু আপনি যেগুলো অ্যাড করছেন এটা কিন্তু সব নাম্বারিং করা। এখন যাদের জার্মান আছে, জার্মানের অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করছেন, তাদের ক্ষেত্রে এখানে তারতম্য কি আসবে, আপনার ধরেন থাকলো কোনটা, ধরেন সবগুলো থাকবে না, হাতে গোনা 5টা 7টা 10টা 15টা থাকবে, এরকম থাকবে অনেকগুলো। ধরেন আপনার এই যে ওনার্স ডিস্ট্রিবিউশন, কথার কথা আছে, এটা আছে। এখন এটা নাম্বারিং করা নেই, আপনার কি করতে হবে, শুধুমাত্র এখানে যে এডিটে যে শুধু নাম্বারটা অ্যাড করতে হবে, বুঝতে পারছেন, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করতে হবে, এতটুকু হচ্ছে কাজ। এখানে নাম্বারটা অ্যাড করতে হবে, আর বাকি যদি কোনো ক্যাটাগরি চেঞ্জ করা থাকে বা কোনো কিছু থাকে, এটা আপনার করতে হবে, মানে ওটা কাস্টমাইজ করতে হবে, এছাড়া আর কিছু করার নেই নাই, ওকে। এখন আমরা পরবর্তী স্টেপে যাই, যেটা, জাস্ট মিনিট, এইগুলো অ্যাড করব, এবার বাল্ক আকারে অ্যাড করব।
বাল্ক আকারে অ্যাড করার জন্য আমরা ধরেন এই যে এরকম একটা ফাইল আপনাকে বায়ার দিবে দিবে এইগুলো আমরা ফাইল আকারে অ্যাড করবো। দেখেন আপনি একটা জিনিস দেখেন, আমি এখানে ইচ্ছাকৃতভাবে দুই তিনটা সংখ্যা রাখছি, 7001, 7002, 7003। আপনারা জানেন যে এই দুইটা তিনটা সংখ্যা কেবলমাত্র আমরা অ্যাড করছি, অর্থাৎ পেরোল এক্সপেন্স এর আন্ডারে সাব অ্যাকাউন্ট যে তিনটা সেটা 1 2 3 ছিল, কিন্তু সেম অ্যাকাউন্ট নাম্বার আবার আনছি আপনাদের বোঝানোর জন্য যে কুইক বুকসে একই নাম্বার দিলে প্রতিবন্ধকতাটা কি হয়। যে চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার যদি দেখা যাচ্ছে আমার 7001 নামে 7002, 7003 এই নাম্বার আমার চার্ট অফ অ্যাকাউন্টে অন্য তিনটে অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং নাম্বারিং করা আছে, সেক্ষেত্রে একই নাম্বার অ্যাড করতে গেলে কি কি প্রতিবন্ধকতা আসে। আমি কিন্তু কেবলমাত্র অ্যাড করছি, আমি যদি এখানে 7000 না দিয়ে যে না ভেজাল করার দরকার নাই তাহলে কিন্তু আমি ওগুলো চেঞ্জ করে দিতাম। দেখেন এই যে 7000 পেরোল, 7001-এ স্যালারি অ্যান্ড ওয়েজ আছে, 7002 হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, 7003 পেরোল ট্যাক্সেস। অর্থাৎ চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার যেগুলো কুইক বুকসে যে নাম্বারগুলো আছে যে এই 7001 2 3 এগুলো নাম্বারটা কোনো না কোনো অ্যাকাউন্টের সাথে অ্যাটাচড আছে। ওই সেম নাম্বার যখন না নিয়ে আমি নতুন অ্যাড করতে যাব সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আসে। না হলে মানে কি বলে প্র্যাকটিসটা যদি এমন হয় যে না ইজিলি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু শিক্ষণীয় অনেক কিছু থাকে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি এই জিনিসটা রাখছি যাতে করে আপনারা এই প্রবলেমে পড়লে আপনি যাতে সলভ করতে পারেন, অ্যানালিটিক্যাল বিষয়গুলো আপনার যাতে রপ্ত হয়। ওকে, চলেন আমরা এবার বাল্ক আকারে অ্যাড করব। এখন এই যে যে এক্সেল ফাইল, এখানে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেল টাইপ, ধরেন এখানে অনেক এক্সপেন্স আছে। এখন আপনার শুধু যে এক্সপেন্সটা আমি করতেছি দেখাচ্ছি যাতে করে আপনি এক্সপেন্স বলেন, লায়াবিলিটিস বলেন, ইনকাম বলেন, সব কিন্তু আলাদা। মানে একসাথে আপনি এক্সপেন্সের ভিতরে ইনকাম দিবেন না, একসাথে আপনি ইনকামের ভিতরে এক্সপেন্স দিবেন না, লায়াবিলিটির ভিতরে এক্সপেন্স দিবেন না, বা মানে যে যে টাইপ গুলো আছে এখানে এই যে বলা, আপনি কস্ট অফ গুড সোল্ড বলেন, সরি এই যে এখানে ইকুইটি দিলে ইকুইটি একসাথে আলাদা এক্সেল ফাইলে অ্যাড করবেন, ইনকাম একসাথে আলাদা এক্সেল ফাইলে অ্যাড করবেন, কস্ট অফ গুড সোল্ড এটাও আলাদা ফাইল, এক্সপেন্স আলাদা ফাইল, অ্যাসেট আলাদা ফাইল, লাইবিলিটি। মানে এগুলো এমন না যে 5টা অ্যাসেট, 10টা এক্সপেন্স, 3টা লাইবিলিটি নাও এক এক্সেল ফাইল ইনসার্ট করো বা ইম্পোর্ট করো, না, আপনি যে খাত অ্যাড করতে চাচ্ছেন সেই খাতটা আলাদা করবেন, আলাদা খাতটা আপনি অ্যাড করবেন। ওকে, এটা হচ্ছে প্রথম শর্ত। এখন এটা আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে দেখি যে এখানে কি আছে, এক্সপেন্স আছে কতগুলো আছে, 39 নাম্বার পর্যন্ত আছে বা 38টা আছে। ওকে, এই যে যে এই 38টা এর ভিতর দেখেন আমরা ওই যেখানে 5টা 6টা গ্যাপ ছিল এইগুলো সব এখানে আছে। ঠিক আছে, এইগুলো সব কয়টা এখানে আছে, এর ভিতরে সব আছে এই ফাইলে। ঠিক আছে, দেখবেন এই যে এখান থেকে ডিউস এন্ড সাবস্ক্রিপশন সবকিছু আছে এই যে, এই এক একটা করে খুঁজলে পাবেন সবগুলোই। এখন এগুলো আমরা অ্যাড করবো, ওখানে তো 5টা 6টা ছিল, তা ওইগুলো সাথে আছে, সাথে আরো অনুষঙ্গিক আরো অনেক বেশি আছে, এগুলো অ্যাড করবো। এখানে কি আছে, নাম্বার লাগবে। এখানে ইম্পোর্ট করতে গেলে কুইক বুকসের শর্ত কি দেয় দেখেন, আপনার কলাম, এই যে যে একটা কলামের হেডলাইন দেখেন, মিনিমাম কলাম থাকতে হবে, এর ভিতরে আপনি হজবরলা লিখে দিন, এবিসিডি লিখে দেন, আপনার নিয়ে নিবে। কিন্তু এই কলামে কিচ্ছু করা যাবে না, কলামের হেডলাইন সেম টু সেম থাকতে হবে। এখানে যদি ডিটেল টাইপের পরে একটা ফুল স্টপ পড়ে যায়, একটা কমা পড়ে যায়, বা স্পেস একটা বেশি পড়ে যায়, বা টাইপটা লেখা হয় TYPE জায়গা TYP, আবার যদি অ্যাকাউন্ট নেমে এখানে অ্যাকাউন্টের নামটা ভুল হয়ে যায়, নেমের জায়গায় NAM দেন, দেন না দেন, বা স্পেস দুটো হয়ে যায়, এগুলো কিন্তু কখনো কুইক বুকসে আপনি অ্যাড করতে পারবেন না। তারা কি বলে যে শুধুমাত্র কলামের হেডলাইনটা এবং কলামটা থাকতে হবে, যে এই ম্যান্ডেটরি ফিল্ড কোনটা, অ্যাকাউন্ট নাম্বার, এই নামে আলাদা একটা কলাম থাকতে হবে এবং এই নামেই থাকতে হবে, এক্সাক্ট নামটা এরকম হতে হবে, অ্যাকাউন্ট নেম এরকম হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই কলামটার হেডলাইনের নেমটা এরকম হতে হবে, টাইপ এরকম, ডিটেল টাইপ এরকম। মানে বিষয়গুলো এমন ভাবে আপনাকে বলতেছে যে এই বিষয়গুলো অনুসরণ করলে ভিতরে আপনি ডাটাবেজে যাই দেন তাই ওরা নিয়ে নেবে, ব্যাপারটা এরকম। ওকে, তো আমরা এই এই গাইডলাইনটা সবসময় খেয়াল করবো যে আমাদের কখনো মনের ভুলেও আজকে থেকে এই যে হেডলাইন যেন কখনো কিছু না হয়। আপনার কুইক বুকসে এক্সেলে কাজ কি আছে জানেন, এই অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এ বড় জোর কপি পেস্ট করা, এখানে অ্যাডভান্স এক্সেলে খুব বেশি কোনো কাজ পাবেন না, কারণ অ্যাডভান্স এক্সেলে যেটা করবেন সেটা কুইক বুকসে প্রোগ্রামিং করা আছে। আপনার এখানে বায়ারের শিট দিবে, হয় বায়ার PDF এ দিবে, সেটাকে PDF থেকে কনভার্ট করবেন এক্সেলে বা CSV তে, বা এক্সেলে দিলে সেখান থেকে কপি পেস্ট করে আপনি আর একটা শিট প্রস্তুত করবেন, কলাম ওয়াইজ ডাটাগুলো আলাদাভাবে সাজাবেন, সুসজ্জিত করবেন, সেভাবে আপনি ফাইল সাজানোর পরে একসাথে ধাম করে ফাইলটা ইনসার্ট করে দিবেন। দেখেন আজকে যে কাজটা দেখাবো সেই কাজটা প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে পাবেন। যে ধরেন আপনি চাই করেন ব্যাংক ট্রানজাকশন করেন, অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশন করেন, বা বাল্ক আকার ইনভয়েস করেন, বা বিল করেন, এক্সপেন্স করেন, যা কিছু করেন,
পেপাল রিকনসিলিয়েশন করেন বা ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করেন, আপনার দিন শেষে এই ইম্পোর্ট করা সিস্টেমটা সবসময় মানে আপনার সাথে গেঁথে রাখতে হবে প্রত্যেকটা কাজে। এই ইম্পোর্ট করা অর্থাৎ বাল্ক আকারে ফাইলটা কুইকবুকসে কিভাবে ইম্পোর্ট করতে হয়, প্রসিডিউর এক একটা জায়গায় এক এক রকম থাকবে, কিন্তু দিন শেষে এই এক্সেল ফাইলই ভিতরে ঢোকাতে হবে বা সিএসভি ফাইলই ভিতরে দিতে হবে। তা আমরা ধরেন এখানে ডাটা দেখছি, এটা বায়ার ধরেন আমাকে দিয়েছে, এখান থেকে আমার কি করতে হবে, আমার অ্যাড করতে হবে বাল্ক আকারে। হ্যাঁ, ইম্পোর্ট করবো, ইম্পোর্ট অফ অ্যাডিং চার্ট অফ অ্যাকাউন্ট। তাহলে কিভাবে, এতক্ষণ ম্যানুয়ালি কোথায় যে করছি, নিউতে যে করছি, এখন নিউর পাশে দেখেন ড্রপ ডাউন এরো আছে একটা, এখানে ইম্পোর্টে ক্লিক করেন, ড্রপ ডাউনে ক্লিক করে ইম্পোর্ট আসবে, এখানে ইম্পোর্টে ক্লিক করেন। ইম্পোর্টে ক্লিক করলে দেখেন কি বলছে যে ফার্স্ট টাইম ইম্পোর্টিং ইওর চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে বলছে যে দুটো ইনস্ট্রাকশন, যে অল ইউর চার্ট অফ অ্যাকাউন্ট ইনফরমেশন মাস্ট বি ইন ওয়ান ফাইল, মানে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন এই 2-3 ফাইলে থাকলে হবে না, এক ফাইল মানে একটা এক্সেল ফাইলে। যেমন আমি এক্সপেন্স গুলো অ্যাড করতে চাচ্ছি, এগুলো আমার যদি এখানে শীট 1-এ থাকতো, শীট 2-তে থাকতো, শীট 3-তে থাকতো, আলাদা আলাদা করে, এটা হতো না, এই একটা ফাইলে। ঠিক আছে, এই একটা ফাইলে আমার সবগুলো আছে, তাহলে আমি এটা মানলাম যে হ্যাঁ আমার এক ফাইলে আছে। এরপরে দ্য টপ র অফ ইউর ফাইল মাস্ট কন্টেইন এ হেডার টাইটেল ফর এস কলাম অফ ইনফরমেশন, অর্থাৎ এই কলামের ভিতরে আপনি কি রাখছেন তার হেডারের টাইটেলে যেন লেখা থাকে। এইখানে কি রাখছেন টাইটেলে যেন লেখা থাকে, এইখানে টাইপ আছে অর্থাৎ এক্সপেন্স, এখানে এটা যেন লেখা থাকে হেডার গুলো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, আর কিন্তু কিছু বলে নাই। এখন কি করা যাবে, সিলেক্ট সিএসভি আর এক্সেল ফাইল টু আপলোড, আর সিলেক্ট গুগল শিট। এখন গুগল শিট কি করতে হবে, সহজ বিষয়, যে আপনার আপনার ধরেন একটা গুগল শিট আছে বা আপনার বায়ার একটা গুগল শিট আপনাকে দিল, আপনার কি করতে হবে, কানেক্টে ক্লিক করবেন, এখানে আপনার জিমেইল যতগুলো লগ ইন আছে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করতে বলবে, ধরেন এখান থেকে আমার কোনো একটা জিমেইল সিলেক্ট করতে বলবে, আমি সিলেক্ট করলাম, পরের স্টেপে গেলে কিন্তু আমার হয়ে যাচ্ছে কাজটা, ওখানে আমার শিট চলে আসবে। এটা পার্সোনাল, যেহেতু অনেক মেইল আমার এখানে লগ ইন করা আছে, এটা দেখালাম না, কারণ কি ওখানে আমি যখন মেইল আমি ক্লিক করলে ওই জিমেইলে কয়টা গুগল শিট আছে সেটা সামনে শো করবে। এখন এই গুগল শিটের কাজ তো আপনি করতে পারতেছেন না, কারণ এটা আপনার আসবেও না, আর কোনো বায়ার গুগল শিটের অ্যাক্সেস আপনাকে অন্তত দিবে না, ঠিক আছে, বা এটা দেয় না। এটা মানে ম্যাক্সিমাম আমাদের কাজ করতে হয় এক্সেল সিএসবি তে, এখানে গুগল শিটের খুব বেশি এমনি অপশন আসছে, তবে এটা ছিল না। দেখবেন আমাদের যদি 17-18 ব্যাচের ভিডিও দেখে থাকেন, বিশেষ করে 17 ব্যাচে, 18 ব্যাচ না 17 ব্যাচে, দেখবেন এগুলো ছিল না, গুগল শিট কানেক্ট করা ছিল না, এটা আবার নিয়ে আসছে। ঠিক আছে, যাই হোক, আমাদের সিএসবি এবং এক্সেল মানে যেটা আমাদের প্রফেশনাল তাগিদে লাগবে এটা আমাদের কাজ করতে হবে। তাহলে চলেন, সিলেক্ট সিএসবি আর এক্সেল ফাইল টু আপলোড, কি করে আপলোড করতে হয়, এই দেখেন ডাউনলোড এ স্যাম্পল ফাইল। ডাউনলোড এ স্যাম্পল ফাইল মানে আপনি যা ইম্পোর্ট করবেন বা যে ফাইল এক্সেল ফাইল বা সিএসভি ফাইল অ্যাড করবেন তার একটা ডেমো ফাইল, সব ক্ষেত্রে যে যে ক্ষেত্রে কুইক বুকসে আপনি এক্সেল ফাইল ইম্পোর্ট করার কাজ করতে যাবেন সেই সেই ক্ষেত্রে আপনি একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করার সুযোগ পাবেন। মানে কুইক বুকসের ভিতর থেকে ফাইল ডাউনলোড করবেন, আবার কুইক বুকসের ভিতরেই ফাইল ইম্পোর্ট করতে পারবেন, সব সুযোগ সুবিধা এই সফটওয়্যারের ভিতর দেওয়া আছে। ক্লিক করেন ডাউনলোডে স্যাম্পল ফাইলে, করলাম, এটা এখানে ডাউনলোড হয়ে গেল। এটা ওপেন করুন, ওপেন করলে কি বলছে দেখেন, এটা ওপেন করছি, ওপেন কি হয়েছে, এই যে দেখেন এখানে কি বলছে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেল টাইপ, দেখেন ওই কলামটাই চলে আসছে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখেন, চার্ট অফ অ্যাকাউন্টে এখানে 4টা না 5টা চার্ট অফ অ্যাকাউন্ট আছে, 3টায় নাম্বারই করা আছে, 2টা নাম্বারই করা নেই, তার মানে কি নিয়েছে, তাও ইম্পোর্ট নিয়েছে। হ্যাঁ, অ্যাকাউন্ট নেম এখানে দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, মানে এখানে জাস্ট র্যান্ডমলি বোঝাইছে এক্সপেন্স, ইনকাম, কস্ট অফ সেলস, জাস্ট আপনার বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে। এখন এখানে দেখেন ডু নট ইম্পোর্ট ডাটা ইজ ফর স্যাম্পল পারপোজ অনলি, মানে এই ডাটা আপনি ইম্পোর্ট করবেন না। এখন আমার কাজ কি হবে, আপনার যদি মনে হয় যে না ভাই আমার তো ভুল হইতে পারে, আমি এটা কেটে দিলাম, যে আমার তো ভুল হইতে পারে, আমার তো এই যে এক্সেলে আমার তো ফাইলের এই কলাম লিখতে গেলে টাইপিং মিস্টেক হইতে পারে, বিভিন্ন ইস্যু থাকতে পারে, তাহলে আমি কি করব, সলিউশন কি, আপনি এই যে যে ফাইলটা ডাউনলোড করছেন ধরেন এইখান থেকে, দিস পিসি থেকে আমি এইখানে কপি করে নিয়ে আসলাম বা কাট করে নিয়ে আসলাম, এই যে ফাইল, কিন্তু স্যাম্পল ফাইল যেটা ডাউনলোড করছি এখানে একটু ওপেন করি, ওপেন করেন, দেখেন এই যে আপনি কি করবেন, আপনার সবকিছু ঠিক থাকবে, যে না আমার তো ভুল হতে পারে, আমার এখানে এইখানে যদি টাইপ করা লাগে, এখানে টাইপ করা লাগে, এরকম যদি কোনো টাইপ করতে হয় সেক্ষেত্রে যদি ভুল হয়ে যায় কি করব আমি, আপনি এই 1 নাম্বার কলামটা রাখবেন, কলাম 1 নাম্বার কলামে কিছু হাত দিবেন না, কোথাও হাত দিবেন না। আপনি 2 থেকে টান দেন, এই 2 থেকে টান দিয়ে এইগুলো সব ডিলিট করে দেন, এই যে হলুদ যেগুলো লেখা আছে বা এরকম কিছু, এই যদি কোনো কিছু থেকে থাকে আপনি মানে 2 থেকে টান দিয়ে এই হলুদ টলুদ যা আছে এর থেকে আরো 5-10 কলাম বেশি মানে
র বেশি নিয়ে আপনি ডিলিট করে দেন। এই দেখেন আমার কি একটা ফ্রেশ ফাইল হয়ে গেল। এখানে আমার শুধু কলামটা আছে, খেয়াল করেন, ফাইলের কলামটা আছে। এখন আমি কিন্তু অন্য জায়গা থেকে, মানে আমি বায়ার আমাকে যে ফাইল দিয়েছে সেখান থেকে আমি আলাদা একটা ফাইল রেডি করে রাখছি ফ্রেশ করে। আমাকে বায়ার যে ফাইল দিবে সেটা আমি কিছু করবো না, সেটা আমি ডাউনলোড করে আমি আমার মতো করে নতুন একটা ফাইল ওইটার আদলে বানাবো। বানানোর পরে আমার কাছে কমপ্লিট যে ফাইলটা, সেটা আমি ফাইনালি ইম্পোর্ট দিব কোথায়, ওই স্যাম্পল ফাইল ডাউনলোড করবো। তার মানে স্যাম্পল ফাইল আমি যেটা ডাউনলোড করতেছি ওখানে কিন্তু এই যে কলামে কোনো ঝামেলা নেই, কারণ ওটা কুইক বুকস এর ভিতর থেকে আমি ডাউনলোড করছি। আমি এখানে কোনো হাত দিই নাই, কোনো এডিট করি নাই, কাজে এখানে কোনো ঝামেলা নাই। ওটা আমি নিশ্চিন্তে অ্যাড করে দিতে পারছি। যদি আপনার মনে কনফিউশন হয় যে না এখানে কোনো সমস্যা থাকতে পারে আমি টাইপ ফাইপ করতে গেলে, তাহলে কি করবো, এখানে কোনো হাতই দিবেন না। আপনি স্যাম্পল ফাইল 1000 বার ডাউনলোড করতে পারবেন, 1000 বার 1000টা স্যাম্পল ফাইল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে করে এই সব ডাটা, স্যাম্পল ডাটা ডিলিট করে দিয়ে ওই কলামটা রেখে ওই ফাইলটা আপনি কাজ করেন, ব্যাপার না। এটাই তো সবচেয়ে ভালো সলিউশন। তাহলে আমি কি করবো, ধরেন এটা আমার স্যাম্পল ফাইল। এখন আমার এইখান থেকে আমার যে ফাইলটা বায়ার যেটা আমাকে দিয়েছে সেটা আমি যে সাজায় রাখছি, এখান থেকে এক একটা করে আনবো। এখানে অবশ্যই এইভাবে টান দিয়ে কপি করে দিবেন না, এটা আপনি করবেন এখন না, পরে করেন, কিন্তু এক একটা করে নেন। অভ্যাসটা এক একটা করে নেন, তাহলে ভুল হওয়ার চান্স নাই। কিভাবে নেবেন দেখেন, এই যে ফাঁকা ফাইল এখানে আমি দেখবো, এই যে স্যাম্পল ফাইল এখানে লাগবে কি, প্রথমে কি আছে, অ্যাকাউন্ট নাম্বার। আমি দেখলাম এই নাম্বারটা ব্ল্যাঙ্ক আছে ফার্স্টে, তো আমার অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এটা দেখে যাচ্ছি। দেখে যে এই ফাইল থেকে ঠিক আমি অ্যাকাউন্ট নাম্বারটা এইভাবে কপি করব। ওই 1 নাম্বার কলাম আমার কপি করার দরকার নাই, জাস্ট এটা কপি করব। দেখেন 1 নাম্বারের থেকে পরে 2 নাম্বার র থেকে কপি করছি। ওখানে ভুল থাকতেই পারে, আমি টাইপ করে নিতে পারি। এই জন্য আমি 2 নাম্বার থেকে কপি করে শেষ নাম্বার পর্যন্ত আমি কপি করছি। করে আমি এই ফাইলে চলে আসলাম। এখানে এসে এই 2-এ ক্লিক করে দিলাম, দিয়ে পেস্ট করলাম। সবগুলো পেস্ট হলো। এবার কি লাগবে, অ্যাকাউন্ট নেম লাগবে। আমি কলামটা দেখলাম, দেখে অ্যাকাউন্ট নেমটা আমার আনতে হবে এই ফাইল থেকে। এই এক একটা দেখে যা মানে কি, এটা ব্যাপার হচ্ছে যে প্র্যাকটিসটা নিজের ভিতরে আনা, যে না আমার ভুল হওয়ার চান্স নেই, আমি এক একটা করে নিচ্ছি। আমি যখন প্রো লেভেলে চলে যাব আমি তখন বেশি করে নিব, কিন্তু প্র্যাকটিসটা যদি একটা একটা করে নিই তা আপনার সতর্ক দৃষ্টি তৈরি হয়ে যাবে যে না এখানে এই ভুলগুলো হতে পারে। তাহলে আমি এইভাবে আমি প্র্যাকটিসটা নিজের ভিতরে করি। এই যে অ্যাকাউন্ট নেম নিলাম, এখানে দিয়ে দিয়েছি, লাস্টের সাথে মিল হয়েছে। এবার লাগবে কি, টাইপ। টাইপ নিব, টাইপটা আমার এখানে আছে। এখান থেকে টাইপটা এক্সপেন্সেস, ওকে কপি করলাম, টাইপ পেস্ট করলাম। এরপর আছে কি, ডিটেল টাইপ। এখান থেকে ডিটেল টাইপটা নিয়ে আসবো, ওকে এগুলো নিয়ে আসলাম, ডিটেল টাইপ, ঠিক আছে। এখন আমার কি করতে হবে দেখেন, এখানে চেক করব যে এইগুলো সব ঠিক আছে কিনা। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেল টাইপ, ওকে। এবার এখানে দেখেন এই কলাম পর্যন্ত নিচে পর্যন্ত ঠিক আছে কিনা দেখলাম, আচ্ছা সব ঠিক আছে। তাহলে আমি কি করবো, এই ফাইলটা সেভ করব। আমি এই ফাইলটা সেভ করব, কিন্তু ওই যে 7001, 7002, 7003 ওইটা কিন্তু আমার অ্যাকাউন্টে আছে, কোম্পানি ডাটাবেজে আছে। তারপর আমি অ্যাড করছি কেন, না আমি প্রবলেমটা ধরতে চাই, প্রবলেমের কি হয়, মানে একই ট্রানজেকশন দ্বিতীয়বার দিলে কি হয় এটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। ওকে, তা আমি এখানে সেভ করলাম। আমি এখানে সবগুলো সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমি ফাইলটা কেটে দিব, যেটা নতুন কেবল তৈরি করছি। আচ্ছা, আর আমার যে ফাইল সেটা আমি ওপেন করে রাখলাম, ব্যাপার না। এখন এই ফাইলটা আমি এখন কেটে দিয়ে আবার একটু ওপেন করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেল টাইপ। এখন ফাইনালি আমি এটাকে ইম্পোর্ট করব, এই ফাইলটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার ক্ষেত্রে কি করব, এই ফাইল তো এই দেখেন এর নেম কি লেখা, কুইক বুকস অনলাইন হবো যাবো করে, এই অর্থাৎ স্যাম্পল ফাইল ছিল এটা। আমি এটাকে এবার রিনেম করব, ঠিক ইম্পোর্ট করার আগ মুহূর্তে আমি রিনেম করব। সব ক্ষেত্রে যে কাজ করি, যখন যা করি, ইম্পোর্ট করার আগ মুহূর্তে ফাইলটা রিনেম করব, যাতে করে এটার লোকেশন আমি যখন ইনসার্ট করব এখান থেকে, কোন লোকেশন, তার আমি ডিসপিসিতে রাখছি নাকি ডেস্কটপে রাখছি নাকি কোনো ফোল্ডারে রাখছি, আমি যাতে এই নামটা দিয়ে আমি ফাইলটা মানে বের করতে পারি। তাহলে আমি এখানে দিব সিওএ, ধরেন সিওএ অর্থাৎ চার্ট অফ অ্যাকাউন্ট, ঠিক আছে। সিওএ এখানে ইউকে, ওকে। আমি ফাইলটার নাম ধরেন এটা রাখছি। এখন আমার এটা আছে কোথায়, দিস পিস, সরি ডেস্কটপে আছে। আপনি যদি মনে করেন যে না আপনি কোনো ফোল্ডারে রাখছেন, রাখেন। আপনি যদি কোনো মানে আপনার হার্ড ডিস্কের যে কোনো কোনো একটা পার্টে রাখছেন, রাখেন। আপনি খুঁজে বের করতে পারলে হলো। তো আমি স্ক্রিনে রাখছি, আমরা সচরাচর কাজ করার জন্য স্ক্রিনে রাখি। এখন আমার কি করতে হবে দেখেন, এখানে তো আসছি। তা আমার এই যে যা যা ইনস্ট্রাকশন দিল সব আমি খেয়াল করছি করে, এখন আমরা কি করব, সিলেক্ট এ সিএসভি অর এক্সেল ফাইল টু আপলোড। তা ডাউনলোড স্যাম্পল ফাইলটি করা হয়ে গেছে, এবং ফাইল সিলেক্ট করে এখানে আপলোড করব। কোথায়, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমি চলে যাবো কোথায়, ডেস্কটপে।
আমার কোথায় আছে, ডেস্কটপে। এখান থেকে স্ক্রল করব, এই যে সিওএ ইউকে, আপনার এখানে সব কিছু শো করবে ডেস্কটপে। এখন আপনি কোথায় রাখছেন, আপনি যদি মনে করেন এখানে কোনো ফোল্ডারের ভিতরে রাখতেন, সেই ফোল্ডারে ঢুকে যাইতে হতো, ঢুকে যেয়ে সেখান থেকে আপনার চুজ করতে হতো। তো আমি কোথায় রাখছি, সিওএ, এটা ডেস্কটপে রাখছি। আমি জানি এটা দেখে, অর্থাৎ যা লাস্টে রিনেম করলাম কেন, আমার যাতে নামটা মনে থাকে, ফাইলটার নাম। ওকে, সিওএ ইউকে, এটা সিলেক্ট করে ওপেন করলাম, এই যে চলে আসছে সিওএ ইউকে এক্সেল। এবার কি করব, নেক্সট করব। খেয়াল করেন, নেক্সট। এখন দেখেন ম্যাচিং করতেছে, এই 3টা পর্বে এটা আপলোড করা হয়। দেখেন ওই প্রথম আছে আপলোড, আপলোডে আমি প্রথম স্টেপ করছি যে ফাইলটা ইনসার্ট করছি, এরপরে ম্যাপ ডাটা বা ম্যাচিং, সহজে ম্যাপিং করা বলতেছে, ঠিক আছে। ম্যাচিং আপনারা সহজে মনে মনে রাখার সুবিধার্থে ওখানে ম্যাপ লেখা রাখলেও আপনারা একটু ম্যাচিং এর মতো মনে রাখবেন। এখানে বলছে ম্যাপ ইউর ফিল্ড টু কুইক বুকস ফিল্ড, মানে তোমার ফিল্ডের সাথে কুইক বুকস এর ফিল্ড মিলাও, ঠিক আছে। এখন কুইক বুকস অনলাইন ফিল্ডে, অর্থাৎ কুইক বুকস কি বলতেছে, কুইক বুকস এর নির্দেশনা হচ্ছে 1 নম্বরে থাকবে ডিটেল টাইপ, ইউর ফিল্ড ডিটেল টাইপ, তাহলে এখানে টিক মার্ক। ওকে, যে কুইক বুকস এর যেখানে ডিটেল ফাইল থাকা কথা, মানে ডিটেল টাইপ থাকার কথা, তোমার সেই কলামটার হেডলাইন ডিটেল টাইপ, ঠিক আছে। তাহলে ম্যাচিং। অ্যাকাউন্ট নেম কুইক বুকসে যেখানে যে কলামে থাকার কথা, তোমারও অ্যাকাউন্ট নেম আছে, ঠিক মার্ক। কুইক বুকসের যে কলামের নাম অ্যাকাউন্ট নাম্বার, তোমারও কলামের নাম অ্যাকাউন্ট নাম্বার। কুইক বুকসের যে কলামের নাম টাইপ, তোমারও টাইপ। তার মানে কলাম মিলাচ্ছে, কিন্তু কলামের ভিতরে কি আছে সেটা মিলাচ্ছে না। বুঝতে পারছেন? তার মানে এবিসিডি আপনি যা দেন তাও কিন্তু অ্যাড হবে, ট্রাই করে দেখতে পারেন, কিন্তু কলাম মিল থাকতে হবে। বিষয়টা হচ্ছে এই। ভিতরে ডাটা নাও দিতে পারেন, কিন্তু কলাম মিল থাকতে হবে। দিলাম, দিয়ে তবে একদম জিরো ডাটা দিলে কিন্তু হচ্ছে না, যে আপনি কোনো কিছু দিলেন না, শুধু সাইজের কলাম দিয়ে দিলেন, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। এখন এই যে 4টা দিলাম, দিয়ে আমার সাথে ওর সাথে ম্যাচিং হলো, ম্যাপ, ম্যাপ যেটা বলছে ম্যাপ ডাটা। এরপরে যখন ম্যাপিং হয়ে যাবে, সব টিক মার্ক দিছে, এবার আমি নেক্সট করব। নেক্সট করলে দেখেন এবার বলতেছে কি, এখানে সব কিছু আসছে, এই যে 38টা, 38 অ্যাকাউন্ট আর রেডি টু ইম্পোর্টেড। দেখেন অ্যাকাউন্ট নেম, এই যে আমরা যেভাবে দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেল টাইপ, সব কিন্তু চলে আসছে। এখন আপনি যদি মনে হয় যে না আমার কোনো অ্যাকাউন্ট একটা বাদ পড়ে গেছে, বা একটা অ্যাকাউন্ট আমার অ্যাড করা আছে, সাপোজ আপনি যদি মনে করেন 7020 নাম্বার, এই যে ট্যাক্সেস পেইড, এটা তো আমার অ্যাড করা আছে, আমি তো এটা অ্যাড করতে চাচ্ছি না, তাহলে এখান থেকে টিকমার্ক উঠাই দেন, ওইটা বাদে আর সবগুলো অ্যাড হয়ে যাবে। আপনার যদি মনে হয় যে না এখানে তো কস্ট অফ লেবার এটা আমার অ্যাড করা আছে, আমি তো এখানে ভুল হয়ে গেছে এখানে আনা, তো এই মুহূর্তে ইম্পোর্ট করার আগেও কিন্তু আপনি এখান থেকে টিকমার্ক উঠাই দিলে, এইগুলো বাদে, এই দুটো বাদে আপনি ইম্পোর্টে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো আমরা আশা করতেছি যে না আমরা সবকিছু অ্যাড করবো, ঠিক আছে। মানে যদি কোথাও কোনোটা এখান থেকে আপনার বাদ দেওয়া লাগে, যে না ফাইনাল স্টেজে এসেও আপনি কিন্তু এখান থেকে বাদ দিতে পারবেন। এখন দেখেন এই 3টা দিকে একটু খেয়াল রাখেন, 7001, 7002, 7003, এই নাম্বারগুলো কুইক বুকসে আগে থেকে আছে। এখন আগে থেকে থাকা নাম্বার আবার যদি অ্যাড করি, তখন আমাদের কি প্রতিবন্ধকতা আছে সেটা দেখবো। এখন দেখেন 38টা আমরা ইম্পোর্ট করতেছি, কেমন দেখেন, কেবলমাত্র ফাইলটা ইনসার্ট করলাম, তাতে কতক্ষণ লাগলো, 5 সেকেন্ড লাগছে। আমি তো এমনি কথা বলছি, এক্সপ্লেন করতেছি, কিন্তু ফাইলটা মানে ইনসার্ট করতে, মানে ঢুকে এখানে ম্যাপিং হইতে 5 সেকেন্ড লাগছে, মানে পরের স্টেপটা আসতে। আর এখানে কিন্তু সবগুলো চলে আসছে, 38টা দেখা যাচ্ছে টিকমার্ক। এখন এটা ইনসার্ট করলে রিলোড নিতে কতটুকু টাইম লাগে, তাই দেখেন 38টা। এবার ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করলে দেখেন এই 3টার ফলাফলটা কি আসতেছে সেটাও দেখতে হবে। এই দেখেন সবগুলো চলে গেছে, কিন্তু এই 3টা যায়নি। খেয়াল করেন, অলরেডি কিন্তু আর বাকিগুলো সব ইম্পোর্ট হয়ে গেছে এক ক্লিকে, এই মুহূর্তের ভিতরে। আপনার এইখানে 38টা জায়গা যদি 1000টা হতো, তাও কিন্তু এরকমই সময় লাগতো, বা এর থেকে 5 সেকেন্ড বেশি লাগতো। তো এই এত ডাটা একসাথে ইম্পোর্ট করা, চিন্তা করে দেখেন জাস্ট, আপনি বাংলাদেশ বলেন বা অন্য লোকেশন বলেন, এই সফটওয়্যারে অ্যাড করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। টালি সফটওয়্যার, ইআরপি সফটওয়্যারে যারা কাজ করছেন আশা করি জানেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু বাল্ক আকারে আনলিমিটেড আপনি অ্যাড করতে পারতেছেন, এই সুযোগটা আছে, ঠিক আছে, যার কারণে মুহূর্তের ভিতরে কাজ গোছানো হয়ে যাচ্ছে আপনার। এখন দেখেন এই যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আছে আগে থেকে, যার কারণে এখন কিন্তু এই নাম্বারে যাচ্ছে না। আপনার এই অ্যাকাউন্ট নেমে সমস্যা না, টাইপে সমস্যা না, ডিটেল দিয়ে সমস্যা না। উই ফাউন্ড সাম প্রবলেম অ্যান্ড কুডন্ট ইম্পোর্ট অল অফ ইউর ডাটা, ফিক্স দ্য ইনফো ইন দ্য হাইলাইটেড ফিল্ড অ্যান্ড ট্রাই অ্যাগাইন, ঠিক আছে। কারণ হাইলাইট তো কোনো কিছু করা নাই, এই 3টা এখানে আসছে, দেখি আবার একটু ইম্পোর্টে ক্লিক করি, দেখি কি আসে। এখন কিন্তু আপনি ধরতে পারতেছেন না। এখন আমি কিন্তু জানি যে এখানে এই 700123 দেওয়া আছে, এই নাম্বার যে প্রবলেম, এখন আপনার ধরতে হবে, ফাইন্ড আউট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। এখন আমি কি করতে পারি, দেখেন এই যে যে ফাইলটা আমি অ্যাড করছি, এখানে 7001 থেকে শুরু করে 38 পর্যন্ত ছিল। এখন আমাকে ওই অ্যাড করতে গেলে কি করতে হবে, অবশ্যই এই অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই সেম অ্যাকাউন্ট নাম্বার তো 2বার রিপিট হবে না কুইক বুকসে। চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার দুটো, মানে অ্যাকাউন্টের একই চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার, এটা তো হতে পারে না। তাহলে কি করতে হবে আমার,
আমি জানি 7038 পর্যন্ত অ্যাড করা আছে, কেবলমাত্র যে ফাইলটা অ্যাড করলাম 7038 পর্যন্ত আছে, কিন্তু 39 থেকে আমি নিতে পারবো। আর 7001 2 3 পেরোলের ক্ষেত্রে ওটা অ্যাড করা ছিল সাব অ্যাকাউন্ট গুলোতে। তাহলে আমি কি করবো এখানে, যদি 7039 দেই, 3 9 7040 7041 4 1, এবার দিয়ে দেখেন আর সবকিছু ঠিক আছে। এটা দিয়ে ইম্পোর্টে ক্লিক করলেই দেখেন কি হচ্ছে, ইম্পোর্ট হয়ে গেছে। 38টা অ্যাকাউন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। এবার দেখেন সব কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখানে আসি, এখানে তো 27টা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে নেক্সট স্টেপ টেপ করা যাবে, আমরা একটু রিলোড দিব, এটা একটু রিলোড দিব। আর আমরা এখানে আর কি আছে সেটা একটু দেখবো। এটা ইম্পোর্ট হয়ে গেছে। এবার এডিট কিভাবে করবো? এডিট ওকে সিম্পল, ওখানে নামের পাশেই এডিট লেখা আছে। যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে হয়, যে না চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে হবে, কোনো আরো ইনফরমেশন চেঞ্জ করতে হবে, কোনো কিছু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে হবে, সেগুলো আমরা এখন দেখবো। এখন আপনি অ্যাড করার পরে একটু রিলোড দিবেন, যাতে করে এই 38টা অ্যাড তো হয়ে যাবে ইনস্ট্যান্ট, কিন্তু রিলোড দিলে সবগুলো ফ্রেশ হয়ে যায়। আপনি মানে ইম্প্যাক্টটা দেখতে পারবেন যে না, তারা এই দেখেন এই যে একটু আগে 27টা দেখাচ্ছিল, এখন 65, এগুলো কিন্তু সব অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে নাম্বারিং করা, ঠিক আছে। আপনার যেগুলো ডিফল্টে ছিল সেগুলো নাম্বারিং করা নাই, ঠিক আছে। ওগুলো আপনার যদি প্রয়োজন হয়, যেগুলো কোনো কিছু এডিট করে নিতে পারেন। এখন আমরা দেখি এডিট আর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এই দুটো দেখলে আমাদের ক্লাসটা শেষ হবে, ঠিক আছে। ধরেন আমার এর ভিতরে ইন্টারেস্ট পেইড, ইন্টারেস্ট পেইড এটা একটা এক্সপেন্স। এখন এটা আমার এডিট করতে হবে কোনো ইনফরমেশন। কি করব? এখানে চলে আসলাম, এসে দেখেন রান রিপোর্ট, এটা একটা অপশন আছে। আর এর পাশে একটা ড্রপ ডাউন একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করেন। একটা মেক ইনঅ্যাক্টিভ, এটা পরে আসি, এটা হচ্ছে এডিটে যাবো। এডিটে যদি যাই, আমরা যদি কোনো ইনফরমেশন এডিট করতে হয়, এখান থেকে দেখেন কি কি এডিট করতে পারবো। এই দেখেন এগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি কাজ করছি একটু আগে, এগুলো কিন্তু একটু আগে আমরা ম্যানুয়ালি কাজ করছি। অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ, সবকিছু কিন্তু দেখেন আমরা যেভাবে কলামে দিয়েছি, এরা নিজেরা নিজেরা সিলেক্ট করে নিয়ে নিয়েছে। এখন এখানে নেই কি ডেসক্রিপশনটা, তো আমি চাচ্ছি এটা ডেসক্রিপশন দিয়ে দিই। মানে ডেসক্রিপশনটা যেগুলো বাল্ক আকারে অ্যাড করেন ওখানে আসে না, ডেসক্রিপশনটা, ডেসক্রিপশনের জন্য আলাদা কোনো কলাম কুইক বুকস রাখেন নাই, ঠিক আছে। এখন এটা আমি ধরেন ডেসক্রিপশন দিলাম, বা এখানে 7010 না, আমি চাচ্ছি 7000 সামথিং, অন্য কোনো নাম্বার চেঞ্জ করে দিব, ঠিক আছে। হতে পারে না, আমি 7010 না, আমি 7050 নাম্বার দিতে চাচ্ছি, দেন আমি ধরেন 7050 দিব। আমার নাম্বার চেঞ্জ করতে হবে, বা আমার এখানে নেম চেঞ্জ করতে হবে, আমার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, এনিথিং আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। তার আমি ধরেন এটা এডিট করলাম 7010 থেকে 7050, ওকে, সেভ করলাম। এই হচ্ছে এডিট। এখানে দেখেন আমি যে পোর্শনে গেছি এমন কোনো পোর্শন ছিল না যেখানে এডিট করার অপশন ছিল না। তো এভাবে আপনি এডিট করে নেবেন প্রত্যেকটা, যে কোনো প্রয়োজন যদি এডিট করার প্রয়োজন হয় এভাবে এডিট করবেন। এখন আসি, ধরেন কোনো একটা জিনিস যদি আমার ইনঅ্যাক্টিভ করতে হয়, যে না এটা আমার কাজে লাগতেছে না বা কম লাগতেছে, অর্থাৎ এখানে দেখবেন ইনঅ্যাক্টিভ বলতে আপনাকে সাজেস্ট করবে এই যে অডিট ফিশ। ধরেন অডিট ফিশে আসলাম, এই রান রিপোর্ট এখানে আছে, এর পাশেই এই ড্রপ ডাউনে ক্লিক করে এখানে ইনঅ্যাক্টিভ, মেক ইনঅ্যাক্টিভ, এখানে ব্র্যাকেটে কি আছে দেখেন, রিডিউসেস ইউজেস। রিডিউসেস ইউজেস অর্থাৎ আপনার যেগুলো ইউজ কম হয়, এগুলো আপনি দেখা যাচ্ছে যে সচরাচর সব এক্সপেন্স গুলো তো আপনার হয় না, সব হেড গুলো তো আপনার লাগে না, যেগুলো ব্যবহার কম সেগুলো আপনি ইনঅ্যাক্টিভ করে রাখবেন, ঠিক আছে। তা আমি কি করব, ধরুন আসছি কোথায়, অডিট ফিশ, একটু বাইরে ক্লিক করি, অডিট ফিশ এখানে আসছি, এখানে ক্লিক করলাম, করে মেক ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ করব। এমন বলছে যে ডিঅ্যাক্টিভেট দিস অ্যাকাউন্ট, হ্যাঁ, দিস কমপ্লিটস অল ট্রানজাকশন অ্যাসোসিয়েট উইথ দ্য অ্যাকাউন্ট, মানে ওইটার সাথে জড়িত যে অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু সবকিছু কিন্তু কি হয়ে যাবে, কমপ্লিট অল ট্রানজাকশন অ্যাসোসিয়েট উইথ অ্যাকাউন্ট, মানে এই শুধু যে আমি ওই অ্যাকাউন্ট করছি তার না, ওই যে যে অডিট ফিস ওর সাথে যত অ্যাসোসিয়েট যত অ্যাকাউন্ট আছে সবকিছু কিন্তু ইম্প্যাক্টটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি কি করবো, ইয়েস মেক ইনঅ্যাক্টিভ, হ্যাঁ আমি ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি। এখন দেখেন অল অ্যাকাউন্টস আর ডিঅ্যাক্টিভেটেড। মানে অল অ্যাকাউন্টস বলতে কি, ওই অডিট ফিসের সাথে যদি অন্তর্ভুক্ত আরো কিছু থাকে তাও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ইম্প্যাক্টটা পাওয়া যাবে না। এখন এখানে ছিল কয়টা, 65টা, আছে 64টা। এখন যদি মনে করেন যে হায় হায় রে, ভুল তো হয়ে গেছে, আমি এটা ইনঅ্যাক্টিভ করে ফেললাম, বা আমার তখন রিডিউস কম হতো, মানে সরি এই ব্যবহার কম হতো, আমি ওটার ইউজেস রিডিউস করার জন্য আমি ইনঅ্যাক্টিভ করে রাখছি। তার মানে কি, এই যে 64 65টা আছে দেখেন, এগুলো কি সবসময় কি সচরাচর কাজে লাগবে আপনার? না, সবসময় ধরেন এতগুলো কাজে লাগবে না। এখন দেখা যাচ্ছে এর ভিতরে 15 20টা 30টা আপনার সবসময় আপনার বেশি ইউজ করা লাগে, আর বাকিগুলো ওই খুঁজে পান না, আপনি এরকম স্ক্রল করে করে আসতে হয়। সেক্ষেত্রে কি করতে হয়, যে প্রতিষ্ঠানের কাজ আপনি করতেছেন সেই বাইরে যদি বলে যে এটা তো একটা হ্যাসেল পোহাতে হয়, তাহলে কি করা যাবে, আমার এগুলো একটু যদি সরানো যেত। কুইক বুকসে কিন্তু পার্মানেন্টলি ডিলেট হয় না কোনো কিছু,
কাজেই এগুলো যদি আমার একটু রিমুভ করা যেত বা একটু ব্যাক এন্ডে রাখা যেত বা যে কোনো ভাবে এখান থেকে একটু সরায় রাখা যেত, তাহলে কি করা যায়? আপনি যদি এই কাজটা না জানেন আপনি কেমনে করবেন এবং কোথায় থাকে? ডিলিট করার পর বা এখান থেকে ইনঅ্যাক্টিভ করার পর এগুলো কোথায় যায়? আবার যদি সেগুলোকে আবার পুনরায় আনতে হয়, সেগুলো কোথা থেকে আনতে হবে? এটা তো জানতে হবে। এই দেখেন এখানে গিয়ার আইকনে যাবেন, গিয়ার আইকনে যান। গিয়ার আইকনে দেখেন কিছু কিছু টিকমার্ক দেওয়া আছে, নাম্বার, অর্থাৎ এই যে নাম্বারটা শো করা আছে তার জন্য, অর্থাৎ কলাম, এই কলামগুলো কোনটা কোনটা শো করা আছে সেগুলো টিকমার্ক দেওয়া আছে, নাম্বার টিকমার্ক দেওয়া আছে বিধায় নাম্বার শো করতেছে। টাইপ, ডিটেল টাইপ, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, কুইক বুকস ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, এগুলো সবকিছু টিকমার্ক দেওয়া আছে বিধায় শো করছে। এখন আদারে দেখেন, এই যে আদার, এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, খেয়াল করেন। ইনক্লুড ইনঅ্যাক্টিভের পরে, মানে এটা পরে আসি, ওটা আমাদের ফাইনাল স্টেজ। এখন এখানে দেখেন এই যে পেজ সাইজটাও দেখে আসি, যে এক পেজে এখানে 75টা দেখানো যাবে। আপনার যদি দেখেন এমন যে চার্ট অফ অ্যাকাউন্ট 500 আছে, এখন আপনার ওই 75টা হোক বা 50টা হোক, এভাবে এক পেজ দুই পেজ ক্লিক করে সেই 500 পর্যন্ত যাইতে যাইতেই কিন্তু 7-8 ক্লিক করে যাইতে হবে নেক্সট নেক্সট করে। তা আপনি যদি এমন করেন যে পেজ সাইজ এক পেজে 300 চার্ট অফ অ্যাকাউন্ট সর্বোচ্চ, এইটা দেখাতে যদি আপনি চান বা দেখান, তাহলে কিন্তু আপনার ওই নেক্সট নেক্সট সহজে করতে হবে না। এক পেজে 300 মানে অনেক, আপনি স্ক্রল ডাউন করে আপনি যাইতে পারবেন, ঠিক আছে? আর যদি এমন হয় যে না, এক পেজে আপনার 50-60টা বা 70টা 75টা, তাহলে কিন্তু নেক্সট করে করে যাইতে হবে। তো এইটা সেটিং হচ্ছে এই যে পেজ সাইজে আপনি সর্বোচ্চ 300 চার্ট অফ অ্যাকাউন্ট এক পেজে আনতে পারবেন। আর নিচের বিষয় কিছু না, টেবিল ডেস্টিনি, ঠিক আছে, ডেস্টিনি এখানে কজি দেওয়া আছে, ওটার দরকার নেই। এখন মূল কথা হচ্ছে যে এই যে আদার, আদার অপশনে আসেন। আদার অপশন দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ, মানে আপনি যেগুলো ইনঅ্যাক্টিভ করে রাখছেন, এখানে তো উপরের গুলো তো টিকমার্ক দেওয়া, দেখেন যে এই কলামে এইগুলো আমি শো করতে চাচ্ছি। আর আদারের এখানে যদি ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিকমার্ক দেন, তাহলে এখানে যেটা অ্যাক্টিভ ছিল, যেটা আপনি ডিলিট করে দিয়েছেন এখান থেকে, সেটাও কিন্তু এখানে ব্র্যাকেটে শো করবে। এই দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করেন, দেখেন এখানে শো করবে 64টা এখানে দেখাচ্ছিল, এবার দেখবেন 65টা দেখাবে। এই ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিকমার্ক দেওয়া মানে কি? আপনি যদি ডিলিট করা তা ফেরাতে হয়, তাহলে ইনক্লুড ইনঅ্যাক্টিভে দিলে এই প্যানেলে আবার ফিরবে, সেইটা দেখে আপনার বাইর করতে হবে। দেখেন 165। তা আমরা কি করছিলাম, অডিট ফিশ, এটা আমাদের মনে আছে। আমরা সেখানে চলে যাব, দেখবেন ব্র্যাকেটে ডিলেটেড লেখা, ডিলেটেড অডিট ফিশ। আমরা এখানে সার্চ করি, দেখবেন এখানে অডিট ফিশ, UDI, এই দেখেন এই যে 7012 অডিট ফিশ, ব্র্যাকেটে ডিলেটেড। এখন কিন্তু জাস্ট আমরা ইনঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ আমরা অ্যাক্টিভ করার জন্য এখানে আনছি, এখানে আধারে টিক মার্ক দিয়েছি, ঠিক আছে? এখন ইনঅ্যাক্টিভ এখনো কিন্তু রয়েছে, আমরা জাস্ট প্যানেলে আনছি। এখন আমার কি করতে হবে, এই অডিট ফিশকে সার্চ দিলাম, এখানে ব্র্যাকেটে লেখা ডিলেটেড, এখানে মেক অ্যাক্টিভে ক্লিক করে দিব। মেক অ্যাক্টিভে ক্লিক করলে আবার কিন্তু এবার কিন্তু সচল হয়ে গেছে। আবার যদি আমার ইনঅ্যাক্টিভ করতে হয়, মেক ইনঅ্যাক্টিভে যাব। মেক ইনঅ্যাক্টিভে যে এখানে ইয়েস, মেক ইনঅ্যাক্টিভ করব, এই যে এখান থেকে হারায় যাবে। এখানে তো শো করতেছে, আমি যদি এখান থেকে এই আদারে টিকমার্ক না দিতাম তাহলে এখানে শো করতো না, ঠিক আছে? আদারে টিকমার্ক দিছি বিধায় এই প্যানেলে শো করছে। এই প্যানেলে শো করাতে হবে আগে, এরপরে মেক ইনঅ্যাক্টিভ করতে হবে, ওকে? এই হচ্ছে সিস্টেম। এখন যদি আপনার মনে হয় যে না, যেগুলো ইউজ কম সেগুলো আমি এখান থেকে জঞ্জাল ছাপ করে ব্যাকএন্ডে রাখবো, হ্যাঁ রাখতে পারেন। তখন কি করবেন, যে না আমি এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভ দিলে তো আবার সেই শোই করলো, তাহলে কি আপনি কি করবেন, আপনি ইনক্লুড ইনঅ্যাক্টিভটা আপনি টিকমার্ক উঠাই দিন, তাহলে ওগুলো ব্যাকএন্ডে শো করুক। আপনার যখন প্রয়োজন, শুধুমাত্র যেগুলো ইনঅ্যাক্টিভ থেকে আবার অ্যাক্টিভ করা প্রয়োজন, তখন আপনি আদারে যে একটা টিকমার্ক দেন, যাকে ইনঅ্যাক্টিভ শো করান, তারপরে কোনটা আপনি অ্যাক্টিভ করবেন সেটা অ্যাক্টিভ করে আবার ইনক্লুড ইনঅ্যাক্টিভ করে রেখে দেন। তার মানে যেগুলো মানে প্রতিনিয়ত ইউজ হয় সেগুলো আপনি সামনে রাখেন, আর যেগুলো প্রতিনিয়ত ইউজ না হয় ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিকমার্ক উঠাই দিয়ে আপনি ব্যাকএন্ডে রেখে দেন, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু ডিলেট হবে না। ডিলেট দেখেন এখানে যান তো, এখানে যান, এখানে যে টিকমার্ক দিলাম, এখানে কোনো কিছু ডিলেট করার অপশন আছে কিনা, নাই, ঠিক আছে? যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়। ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ দেখলাম, এডিটিং দেখলাম, ইম্পোর্ট অফ অ্যাডিং কাস্টমার, সরি, চার্ট অফ অ্যাকাউন্ট দেখলাম, ম্যানুয়ালি অ্যাড করা, চার্ট অফ অ্যাকাউন্ট কি সেটা দেখলাম, গ্যাপের স্ট্যান্ডার্ড গুলো দেখলাম। হয়তো ক্লাসটা একটু লেন্দি হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত।